পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত জয়রামপুর গ্রাম। সেখানে আজ থেকে বহু বছর আগে বাস করতেন ডক্টর বিশ্বনাথ কুণ্ডু। বিশেষ ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যবাহী ছিল এই কুণ্ডু পরিবার। পরবর্তীকালে মহান সাধক সীতারাম দাস ওঙ্কার নাথজির সান্নিধ্যে আসেন ডক্টর বিশ্বনাথ কুণ্ডু ও তাঁর পরিবারের সদস্যরা। সীতারাম দাসজিকে কেন্দ্র করে তাঁর সঙ্গে নানা সময় ঘটে যায় বেশ কিছু ব্যাখ্যাহীন অলৌকিক ঘটনা। পরবর্তীকালে এই আধ্যাত্মিক পরম্পরা বহন করে চলেছেন তাঁর সুযোগ্যা নাতনি ও বর্তমান সাধক অলৌকিক রহস্য চ্যানেলের নিয়মিত দর্শক ও সাবস্ক্রাইবার, পেশায় গ্রাফিক্স ডিজাইনার, গায়িকা ও প্রাক্তন কলকাতা দূরদর্শনের শিল্পী শ্রীমতী তানিয়া রায়। বর্তমানে দমদম নিবাসী তানিয়াদি তার বংশ পরম্পরায় ঘটে চলা বেশ কিছু অলৌকিক ঘটনা ছাড়াও কিভাবে সীতারামজির কৃপা কোভিড চলাকালীন সময়ে তার বাবার ওপর অলৌকিকভাবে বর্ষিত হয়েছিল তার একটি হৃদয়স্পর্শী কাহিনী তুলে ধরেছেন। আমরা শুনব তার নিজের মুখেই। চলুন প্রিয় দর্শক ও শ্রোতা, এবার আমরা তানিয়াদিকে আমন্ত্রণ জানাই। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. জায়গাটির নাম পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত জয়রামপুর গ্রাম। ডক্টর বিশ্বনাথ কুণ্ডু ছিলেন একজন চিকিৎসক পেশায়, কিন্তু সঙ্গে একজন ভালো মৃৎশিল্পী এবং চিত্রশিল্পী। ওনার আলাপ হয়েছিল সিংহালির ধ্রুব রায়ের সাথে। ওখান থেকেই উনি জানতে পারেন ঠাকুরের কথা। ঠাকুরের শিষ্য ছিলেন ধ্রুব রায় ও তাদের পরিবার। ওখান থেকে খবর পেয়ে ঠাকুরের সম্পর্কে জানার পরে দাদু খুব আগ্রহী হন ঠাকুরের কাছে দর্শন লাভের জন্য যাওয়ার জন্য। তাই একবার যখন মেমারিতে ঠাকুর এসেছিলেন তখন দাদু ওই ধ্রুব রায়ের সঙ্গে সেখানে পৌঁছে যান। সালটা হবে সম্ভবত 1964। ওখানে গিয়ে ঠাকুরকে দর্শন করার পরে উনি ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওখানে ঠাকুর সেদিন অনেককেই দীক্ষা দিচ্ছিলেন, কিন্তু যখন দাদুকে দীক্ষা দেওয়ার সময় আসে তখন ঠাকুর বলেছিলেন, দীক্ষা তো আমি দেব, কিন্তু সস্ত্রীক দীক্ষা না নিলে দীক্ষা তো সম্পূর্ণ হবে না। তারপরে ওখানে ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে দাদু বাড়ি ফিরে এসেছিলেন এবং মনে মনে ভেবেছিলেন সস্ত্রীক এবং সপরিবারে গিয়ে ঠাকুরের কাছে আবার দীক্ষা নেবেন। এমন মনস্থ করার পরে বাড়িতে এসে যখন সবকিছু বাড়ির সবাইকে জানান, তখন সবাই ঠাকুরের কাছে গিয়ে দীক্ষা নেওয়ার জন্য আগ্রহী হন। এরপর সম্ভবত আরও 3-4 বছর পরে ঠাকুরের আসার সংবাদ পান দিকশুয়ে। দাদু যখন দিকশুয়ে ঠাকুরের গুরুবাড়িতে ঠাকুরের আসার সংবাদ পান, তখন দাদু ঠিক করেন যে দিকশুয়ে গিয়ে ঠাকুরের কাছে সপরিবারে দাদু দীক্ষা নেবেন। সালটা সম্ভবত 1968 হবে। ওই সময় ঠাকুরের গুরুবাড়িতে, মানে দিকশুয়ের গুরুবাড়িতে ঠাকুর যখন এসেছেন, তখন দাদু তার স্ত্রী, কন্যা, পুত্র সবাইকে নিয়ে ওখানে দীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হন। ওখানে উপস্থিত হওয়ার পরে ঠাকুর যখন দীক্ষা দেবেন তখন ঠাকুর একটা শর্ত রাখেন। ঠাকুর বলেন, দীক্ষা তো আমি দেব, কিন্তু আমার কাছে দীক্ষা নিলে 1 মাসের অশৌচ পালন করতে হবে। সে পারবি তো? তখন আমার দাদু বলেছিলেন, নিশ্চয়ই পারবো, কেন পারবো না বাবা। তখন ঠাকুর বলেছিলেন, ঠিক আছে, তুই তো পালবি, বাকিরা, তোর বাড়ির বাকিরা পালবে তো? তোর দাদাটি, আমার দাদুর যে একটি দাদা আছে সেটিও ঠাকুর ঠিক বুঝে ফেলেছিলেন কি করে যেন। তখন দাদু বলেছিলেন যে দাদার কথা তো বলতে পারবো না বাবা, তবে আমরা পালবো। তো সেদিন ওখানে আমার দাদু, দাদুর 2 স্ত্রী এবং তার সাথে আমার বড় মামা, আমার মাসি, মা, সবাই একসাথে দীক্ষা নেন ঠাকুরের কাছে।
সঙ্গে আমার মায়ের জেঠিমাও গেছিলেন, যিনি সম্পর্কে আবার আমার দিদার দিদিও হন। কিন্তু ঠাকুর ওই জেঠিমাকে দীক্ষা দেননি, কারণ প্রথা অনুযায়ী আমাদের সনাতন মতে যিনি কুলগুরু থাকেন যে কোনো বংশের, সেই কুলগুরুর পরম্পরাও একজনকে বহন করতে হয়। তাই ঠাকুর জেঠিমার ইচ্ছা থাকা সত্ত্বেও, আমার মায়ের জেঠিমা, আমার দিদিমা হন, ওনাকে দীক্ষা সেদিন দেননি। বলেছিলেন, কুলগুরুর পরম্পরা তো তোকেই পালন করতে হবে, তুই তো বড়। সেদিন ওখানে সবার দীক্ষা হলেও ওনাকে ঠাকুর দীক্ষা দেননি। উনি মন খারাপ করে সেদিন ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীকালে ঠাকুরের অনেক কৃপা আমরা পেয়েছি। পরবর্তীকালে ঠাকুর আমাদের বাড়িতেও এসেছেন। 1960-এর আশেপাশে ঠাকুরের কথা যখন প্রথম দাদু জানতে পারেন, তারপরে একবার ঠাকুর এসছিলেন ওখানে আশেপাশের কোনো একটা গ্রামে, সম্ভবত গ্রামটির নাম সরগ্রাম, কাটোয়ার লাইনে পড়ে। তো ঠাকুরকে যখন নিয়ে যাওয়া হবে সেই গ্রামে, তখন ঠাকুরের যাওয়ার পথ ঠিক হয়েছিল মন্তেশ্বর হয়ে। ঠাকুর আসবেন এই কথা শুনে আমার দাদু তখন চেম্বার করতেন মন্তেশ্বরে, আজও সেই বাড়ি আছে। দাদু চেম্বারের ওখানে যখন খবরটি পান যে ঠাকুর মন্তেশ্বর হয়েই যাবেন, তখন দাদু গিয়ে মন্তেশ্বরের ওই মেন রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েন যে ঠাকুরকে আটকিয়ে একবার অনুরোধ করবেন, একবার যদি ঠাকুর আমাদের গ্রামের ভেতর পদধূলি দেন। সেই আশায় ওখানে দাঁড়িয়ে থাকেন এবং কিছু পরিচিত গণ্যমান্য লোকজন যাদের মারফতে ঠাকুরকে আসার জন্য অনুরোধ করা সম্ভব, তাদের মাধ্যমে চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং সেই চেষ্টায় সফল হন। 1961 সালে প্রথমবার ঠাকুর জয়রামপুর গ্রামে এসেছিলেন। গ্রামে আসার পর গ্রামের যে বড় কালীতলা আছে, সেই বড় কালীতলায় একটি মঞ্চ বাঁধা হয়েছিল। সেই মঞ্চে ঠাকুরকে বসানো হয়। তারপরে যখন ঠাকুর ওখানে মঞ্চে থেকে কিছুক্ষণ ভাষণ দিয়ে সবাইকে দর্শন দিয়ে ওখান থেকে ফেরত চলে যাচ্ছেন, তখন দাদু অনেক মিনতি জানায় ঠাকুরকে একবার বাড়িতে গিয়ে পদধূলি দেওয়ার জন্য। ঠাকুর রাজি হন এবং ঠাকুরের সেবায়েতরা ঠাকুরকে নিয়ে সেই প্রথম আমাদের জয়রামপুরের বাড়িতে একবারের জন্য নিয়ে এসেছিলেন। সেবার ঠাকুর বেশিক্ষণ থাকেননি। দাদু সমস্ত আয়োজন করেছিলেন ঠাকুরের আপ্যায়নের। সমস্ত কিছু করার পরে ঠাকুর ওখানে কিছুক্ষণ বিশ্রাম করে তারপরে ওখান থেকে নিজের গন্তব্যের দিকে চলে যান। এরপরে ঠাকুরকে ঠিকমতো মনোমতো সেবা না করতে পারার জন্য দাদুর মনের মধ্যে একটা আক্ষেপ হয়। দাদু আরও সেবা করতে চেয়েছিলেন ঠাকুরের। সেজন্য দাদুর খুব ইচ্ছা ছিল যদি একটা দিনের জন্য ঠাকুরকে পাওয়া যায়। সেই জন্য ঠাকুরের কাছে বারবার দাদু মিনতি করতে থাকেন, বছরের পর বছর। অনেক চেষ্টার পরে অবশেষে সেই দিন আসে। দিনটা ছিল 9 চৈত্র, সালটা ছিল 1969। আমার মামার বাড়িতে ঠাকুর এসছিলেন। দাদু তখন সমস্ত রকম আয়োজন করেছিলেন, ভোগ, অন্নকূট, সমস্ত আয়োজন করেছিলেন দাদু। ঠাকুর এসে যখন আমাদের ওখানে পদধূলি দেবেন, তখন ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে, আমি তো তোদের বাড়িতে অন্ন গ্রহণ করতে পারবো না, কারণ ঠাকুর ব্রাহ্মণ বাড়ি ছাড়া অন্ন ভোগ নিতেন না। দাদু তখন খুব বিপাকে পড়েন, চিন্তা করে দেখেন যে কি করলে ঠাকুরকে অন্ন ভোগ দেওয়া যেতে পারে। দাদুর মাথায় একটি বুদ্ধি খেলে যায়। দাদু তাড়াতাড়ি করে ঠাকুরকে বলেন, ঠাকুর, আমার বাড়ির সঙ্গে লাগো আরেকটা বাড়ি রয়েছে, ওই বাড়িটা আমি আপনার ছেলের নামে এক্ষুনি লিখে দিচ্ছি। তাহলে তো ওই বাড়ি আপনার, তাহলে ওই বাড়িতে আপনার ভোগ নিতে তো কোনো অসুবিধা নেই, আপনি তো ওই বাড়িতে ভোগ গ্রহণ করতেই পারবেন। এই বলে ঠাকুরের ভোগে যাতে কোনো বাধা না পড়ে, সেই জন্য দাদু তড়িঘড়ি ওই বাড়িটি রঘুনাথদার নামে, মানে ঠাকুরের ছেলের নামে লিখে দেন। আজও সেই বাড়িকে আমরা ভোগের বাড়ি বলেই জানি। আজও সেখানে 9 চৈত্র পালন হয় প্রত্যেক বছর এবং যথাসাধ্য ভোগ খাওয়ানো হয় গ্রামের লোকেদেরকে। ঠাকুর এসছেন বাড়িতে, এলাহি আয়োজন। সমস্ত গ্রাম এবং গ্রামের আশেপাশের সমস্ত গ্রামকে মাইকিং করে জানানো হয়েছে যে ঠাকুর এসছেন। যদি কেউ দর্শন করতে চায়, যদি ঠাকুরের প্রসাদ পেতে চায়, তাহলে তারা যেন সপরিবারে আমাদের বাড়িতে এসে অন্ন গ্রহণ করে।
আশেপাশের গ্রাম থেকে বহু দূর দূর থেকে লোকজন এসেছিল সেদিন ঠাকুরের দর্শন করতে এবং ভোগ খেতে। সমস্ত আয়োজন হয়ে গেছে, ঠাকুরের ভোগ শুরু হবে। হঠাৎ করে আকাশে প্রচণ্ড মেঘ, আকাশ ভেঙে যেন বৃষ্টি নেমে আসার জন্য উদ্যত। এই অবস্থা দেখে সবার মাথায় হাত। এই পরিস্থিতিতে এত আয়োজন, এত ভোগের আয়োজন, এত লোক অভুক্ত দাঁড়িয়ে আছে ভোগ গ্রহণের জন্য, কি করে এই অনুষ্ঠান সম্পন্ন হবে যদি বৃষ্টি হয়? এত লোকে কোথায় শেল্টার দেওয়া হবে? তখন হঠাৎ গঙ্গারাম মুখোপাধ্যায়, যাকে আমরা ছোটবেলা থেকে বড় বাবা বলতাম, উনি ছিলেন ঠাকুরের একজন প্রিয় পাত্র। ঠাকুর ওনাকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন। সেই গঙ্গারাম মুখোপাধ্যায়ের কাছে আমার দাদু গিয়ে বলেন, গঙ্গাদা, দেখছেন তো কি অবস্থা ওয়েদারের, এখন কি করে ভোগ হবে? এত বৃষ্টি হলে মানুষ ভোগ খাবে কি করে? কোথায় বসাবো এত মানুষকে? তখন বড় বাবা বলেন, দেখেছিস, এবার এই বুড়োটাকে গিয়ে বলতে হবে। উনি মজা করে ঠাকুরকে মাঝে মাঝে এরকম বুড়োও বলতেন। বড় বাবা তখন ঠাকুরের কাছে যান। ঠাকুর তখন আমাদের বাড়ির ছাদের ওপর বসে ছাদ থেকে নিচের সমস্ত আয়োজন দেখছেন। ঠাকুরের কাছে গিয়ে বলেন, কি কি দেখছো? দেখছো ওপর দিকটা দেখো, এরকম বৃষ্টি হলে লোকজন খাবে কি করে? তোমার ইচ্ছাটা কি? লোকগুলো খাবে না অভুক্ত ফিরে যাবে? তখন ঠাকুর গঙ্গাদার দিকে তাকিয়ে বলেন, ঠিক আছে ঠিক আছে, যা সব খেতে বসিয়ে দে। এইটুকু বলে তিনি আবার নিজের মতো নিচের দিকে তাকিয়ে বসে থাকেন। বড় বাবা তখন বুঝে যান যে ঠাকুর যখন অভয় দিয়েছেন তখন আর কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই। উনি তখন পরম নিশ্চিন্তে নেমে এসে আমার দাদুকে বলেন, আপনি আয়োজন সব সম্পন্ন করুন, এখানে আর কিছু হবে না, বাবা অভয় দিয়েছে। সেদিন আশেপাশের অনেক গ্রামে বৃষ্টি হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে ওই ভোগের আয়োজনের জায়গায় একটি বিন্দু জলও পড়েনি আকাশ থেকে। সমস্ত লোক নির্বিঘ্নে সমস্ত ভোগ গ্রহণ করে নিশ্চিন্তে বাড়ি গেছিল। কারোর কোনো অসুবিধা হয়নি, কোনো অনুষ্ঠানে কোনো বাধা পড়েনি। এই ছিল ঠাকুরের কৃপা। আমার মায়ের দীক্ষা হয়েছিল 7 বছর বয়সে, 1962 সালে। তারপরে আরেকবার দীক্ষা হয়, ঠাকুর আরেকবার দীক্ষা দিয়েছিলেন যখন মায়ের বয়স প্রায় 14 সম্ভবত। তারপর থেকেই মা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। মা ঠাকুরকে ছাড়া কিচ্ছু জানেন না। আজও মা জলগ্রহণ করেন না ঠাকুরের ভোগ না দিয়ে। পূজা আর্চার পর্বটা বরাবরই আমাদের বাড়িতে খুব কঠোরভাবেই মানা হয়, দেখে এসছি। এরকমই একদিন, সালটা তখন সম্ভবত 1980, ঠাকুর এসছেন মল রোডে। অনেক ভক্ত সমাগম হয়েছে, প্রচুর ভিড়। আমার মা আমাদের পাড়ায় এক গুরু ভাইয়ের কাছে জানতে পারেন যে ঠাকুর আসছেন মল রোডে। আমাদের বাড়ি নাগেরবাজারে। নাগেরবাজার থেকে মল রোড জাস্ট 10 মিনিটের রাস্তা। এত কাছে ঠাকুর আসছেন, অথচ মা ঠাকুরকে দেখতে পাবেন না, এই ভেবে মার খুব মন খারাপ হয়। মা তখন আমার বাবাকে জিজ্ঞেস করেন, আমি একবার যাব ওনাদের সঙ্গে, মাসিমা মেসোমশাই যাচ্ছেন। বাবা আপত্তি করেনি। মা তখন খুব আনন্দের সঙ্গে বেরিয়ে যান ঠাকুরের দর্শন করবেন বলে। কিন্তু মল রোডে গিয়ে যখন পৌঁছান তখন দেখেন অজস্র লোকের ভিড়। সেখানে ভিড় ঠেলে পৌঁছানো সম্ভব নয়। ঠাকুর মঞ্চে রয়েছেন, ভাষণ দিচ্ছেন। তারা কাছে দাঁড়িয়ে ভাষণ শোনেন অনেকক্ষণ, ঠাকুরকে দূর থেকে দেখেন, কিন্তু স্পর্শ করতে পারেননি, ঠাকুরের আশীর্বাদ নিতে পারেননি। তাই খুব মন খারাপ হয় মায়ের। এরপরে ঠাকুরকে মঞ্চ থেকে নামিয়ে পাশেই একটি ছোট্ট বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন নিয়ে যাওয়া হয় ঠাকুরকে একটু বিশ্রামের জন্য, তখন মার হঠাৎ মনে হয় এখানটায় গিয়ে যদি ঠাকুরের একটু কাছে যেতে পারি, যদি ঠাকুরের একটু স্পর্শ পেতে পারি। মা তখন যাদের সঙ্গে গেছিলেন সেই বয়স্ক মেসোমশাই এবং মাসিমাকে কাকতি মিনতি করতে থাকেন, চলুন না মাসিমা, একবার যাই, গিয়ে দেখি, যদি ঠাকুর আমাদেরকে একটু দর্শন দেন, একটু কৃপা করেন। তখন ওনারা মাকে বারবার বোঝাতে চেষ্টা করেন যে এটা সম্ভব নয়, ওখানে আমাদের কাউকে ঢুকতে দেবে না, দেখছো না ঠাকুরের সমস্ত সেবায়েতরা ওখানে সব ঘিরে রেখেছে, ওখানে আমাদের কাউকে প্রবেশ করতে দেবে না। তাও মায়ের প্রচণ্ড কাকতি মিনতিতে আর থাকতে না পেরে ওনারা সম্মতি দেন এবং মাকে সঙ্গে নিয়ে তারা এগিয়ে যান। এগিয়ে গেলেও ভেতরে ঢোকার মতো সাহস ওনাদের হয়নি। ওনারা বাইরেই ওয়েট করতে থাকেন। মা তখন একজোড়া নতুন জুতো পরে গেছিলেন সেদিন।
মার তখন মনে হয়েছিল, এই রে, জুতোটাকে যদি এখানে ভিড়ের মধ্যে খুলে রেখে ঠাকুরকে দর্শন করতে যাই, জুতোটা যদি আমার চুরি হয়ে যায়। তাও দোনামোনা করে ঠাকুরের দিকে মন দিয়েই মা জুতো জোড়া খুলে যেখানে ঠাকুর বিশ্রাম করছিলেন ওখানে উঠে যান। উঠে গিয়ে যেই ঠাকুরের কাছে যাওয়ার চেষ্টা করতে যান, তখন এক সেবায়েত এসে বাধা দেয়, দরজা আটকে দাঁড়ায়। মা অনেক অনুরোধ করার পরেও সেই সেবায়েত দরজা থেকে সরেনি। হঠাৎ কেউ একজন ভদ্রলোককে ডাকায় উনি সাইডে সরে যান তার কথাটা শুনতে। তখন মা সুযোগ পেয়ে তাড়াতাড়ি ওই ঘরের ভেতর ঢুকে পড়েন। ঢুকে পড়েই মা দেখেন পাশের দরজা দিয়ে ঠাকুরকে তখন নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে গাড়ির দিকে। মা ওখান থেকে ধর্মর করে নেমে আসেন। নেমে এসে কোনো মতে জুতো দুটো পায়ে গলিয়ে ভাবেন যে আমি ছুটে গিয়ে ওই গাড়িটার সামনে দাঁড়িয়ে পড়ব। আমাকে চাপা দিয়ে তো আর ঠাকুরের গাড়ি যেতে পারবে না, সামনে দাঁড়ালে নিশ্চয়ই ঠাকুরের গাড়ি দাঁড়াবে, আমি তখন ঠাকুরের কাছে একবার দর্শন করে স্পর্শ নেব। এই ভেবে মা ওই ভিড়ের মধ্যে হুড়মুড়িয়ে ছুটতে শুরু করেন। ছুটতে গিয়ে কেউ একটা পেছন থেকে মায়ের চটিটা চেপে ধরে। ভিড়, অজস্র লোকের ভিড়। মা কিছুতেই নিজের চটি আর নিজের পায়ে ধরে রাখতে পারে না। মা চটি দুটোকে ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে দৌড় লাগান। যখন ঠাকুরের দিকে দৌড়েছেন ততক্ষণে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, কিন্তু অত ভিড়ের মাঝে গাড়ির স্পিড তখন স্লো। ভিড়ের প্রচন্ড চাপে একটা মুহূর্তের জন্য গাড়িকে থামতে হয়। যেই মুহূর্তে গাড়িটা থেমেছে ওই মুহূর্তে মা নিজের মাথাটা জানলা দিয়ে গলিয়ে দেন। পিছনের সিটে ঠাকুর বসেছিলেন। মায়ের মাথাটা গলিয়ে দিয়ে মা বারবার ঠাকুরের কাছে মিনতি করতে থাকেন, বাবা একবার আশীর্বাদ করুন, একবার কৃপা করুন। মার কথা শুনে ঠাকুর মায়ের মাথাটা ধরে ঝাঁকিয়ে দেন। ঝাঁকিয়ে দিয়ে বলেন, যা যা, নাম কর, নাম কর। মা কৃপা পেয়ে প্রচন্ড আনন্দে আপ্লুত হয়ে যায়। তারপরে মা ওখান থেকে সরে আসেন। সরে আসার পরে অনেক ভিড়ের মধ্যে খোঁজাখুঁজি করে মা সেই মাসিমা মেসোমশাইকে খুঁজে পান এবং তাদেরকে এসে বলেন, ঠাকুরের স্পর্শ পেয়েছি মাসিমা, আমার যে কি আনন্দ হচ্ছে। তখন ওই মাসিমা বলেন, সত্যি তুমি ভাগ্যবতী। তখন মা বলেন, কিন্তু একটা গন্ডগোল হয়েছে, আমার চটি জোড়া ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে। এখানে কি একটা চটির দোকান হবে? মানে ওই একটা হাওয়াই চটি যদি পাওয়া যেত তাহলে অন্তত পরে বাড়ি যেতাম। তখন ওনারা বলেন, ঠিক আছে চলো দেখি এগিয়ে যদি কোনো দোকান খোলা পাওয়া যায়। তখন ওনারা ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে আসছেন যে একটা কোনো চটির দোকান থেকে চটি কিনতে হবে। আস্তে আস্তে ভিড়ের মধ্যেই মা পা চালিয়ে চালিয়ে যে রাস্তাতে যাওয়ার সময় মায়ের চটিটা হারিয়েছিল সেখানটায় পা চালাচ্ছেন আপন মনেই, যে যদি বাই চান্স চটিটা পায়ে ঠেকে যায়, যদি বাই চান্স পাওয়া যায়। এরকম একটা অদ্ভুত অলীক আশায় মা পা চালাতে চালাতে আসছে। হঠাৎ মার পায়ে লাগে দুটো চটি একসঙ্গে জোড়া করে ভিড়ের মধ্যে কে যেন রেখে দিয়েছে। মা যখন চটি দুটো দেখতে পায় তখন দেখে অবাক হয়ে যায়। এ দুটো সেই চটি দুটো যেটা কিনা ভিড়ে একটা জায়গায় ছিটকে গেছিল, আর একটাকে মা খুলে ওখানে ফেলে দিয়েছিলেন। সে ভিড়ের মধ্যে কি করে যে সেই দুজোড়া চটি একসঙ্গে একই জায়গায় এসে ওরকম ভিড়ের মধ্যেও এক জায়গায় ওরকম সাজানো ছিল, সেটা দেখে মা সত্যি অবাক হয়েছিল। সেদিন মার মনে হয়েছিল এও বোধহয় ঠাকুরেরই কোনো কৃপা। তারপরে ওই চটি জোড়া পরেই মা সেদিন বাড়ি চলে এসেছিল। সালটা সম্ভবত 1981। ঠাকুর এসছিলেন মহামিলন মঠে। ঠাকুর আসছেন মহামিলন মঠে, আবার সেই মাসিমা এবং মেসোমশাই মাকে জানান, গুরু ভাই, যে মিনু ঠাকুর আসছেন মহামিলন মঠে, আমরা যাব, তুমি কি যাবে? মা তো আনন্দে আত্মহারা। সঙ্গে সঙ্গে মা বাবাকে জিজ্ঞেস করে, বাবাও পারমিশন দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মা খুশিতে আপ্লুত হয়ে তাদের সঙ্গে বেরিয়ে পড়ে। মার একবারও মনে ছিল না যে মা কি অবস্থায় আছে বা আশেপাশের পরিস্থিতি সম্পর্কে। তারপরে যখন বেরিয়ে এসে সবার সঙ্গে বাসে ওঠে এবং কন্ডাক্টর এসে ভাড়া চায়, তখন মার বোধোদয় হয় যে মা তো কোনো টাকা পয়সা আনেনি, মা তো নিজের ব্যাগটাই ভুলে এসছে বাড়িতে, শুধু খালি হাতেই আনন্দে বেরিয়ে এসছে। মা এই কথাটা ভাবছে এবং প্রচন্ড একটা অপমান বোধ আগাম মাকে ঘিরে ফেলেছে। এমন সময় দূর থেকে সেই মেসোমশাই হাত বাড়িয়ে বলেন, মিনু টিকিট করো না, আমরা টিকিট করেছি তোমার। মায়ের যেন ধরে প্রাণ আসে। যাই হোক, এ যাত্রায় ঠাকুর বাঁচিয়ে দিয়েছিলেন। এবারে তারা এসে
নামলেন মহামিলন মঠে। সামনেই যে মঞ্চ আছে সেই মঞ্চের ত্রিপল বাঁধা রয়েছে এবং দুপাশ দিয়ে তাতে ঢোকার জায়গা করা হয়েছে। ঠাকুরকে নিয়ে আসা হবে সেই মঞ্চে। মারা যখন ঢুকছেন তখন ওই মেসোমশাই বললেন, আচ্ছা তোমরা একটু এখানে দাঁড়াও, আমি একবার আসছি। বলে উনি কোথাও একটা গেলেন। ওনারা ওখানে দাঁড়িয়ে আছেন, মা আর মাসিমা। তারপরে ভদ্রলোক ফিরে এলেন। ফিরে এসে তখন মা দেখলেন তার হাতে দুটো মালা, একটি উনি নিজের জন্য এনেছেন, নিজের স্ত্রীর জন্য। ওনাদের হাতে মালা দেখে মার তখন খুব মন খারাপ হলো। মা তো টাকা আনেনি, এবার ঠাকুরকে মালা দেওয়ার ইচ্ছা মারও ছিল, কিন্তু কি করবে? মায়ের মুখের ভাব দেখে মেসোমশাই মাকে জিজ্ঞেস করলেন, কি মিনু, তুমি মালা নেবে? তখন মা বললেন, কিন্তু আমি তো টাকার ব্যাগটাই ভুলে এসছি বাড়িতে। তখন উনি বললেন, তাতে কি হয়েছে, আমি এনে দিচ্ছি। বলে উনি আরেকটি মালা মার জন্য এনে দিলেন। এবার তিনজনে হাতে মালা নিয়ে ঠাকুরকে দর্শন করবেন বলে মহামিলন মঠের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু মার হঠাৎ কেমন যেন মনে হলো যে এখানেই দাঁড়াই, ঠাকুরের দর্শন আমরা এখানেই পাবো। মার যেন পা সরছিল না। তখন ওই মাসিমা মাকে বললেন, মিনু তাড়াতাড়ি চলো, সামনাসামনি না বসলে আমরা ঠাকুরকে ভালো দেখতে পাবো না। আর ঠাকুর তো আজকে সবাইকে দর্শনও দেবেন বলেছেন, স্পর্শও দেবেন বলেছেন, আমরা একটু আগে আগে গিয়ে বসি চলো। এই কথা বলে ওনারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু মার তাও পা সরছে না। হঠাৎ মা দেখতে পেলেন পেছন দিক থেকে ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে। ঠাকুরকে দেখতে পেয়েই মার মনে খুব আনন্দ হলো। মার মনে হলো ঠাকুর যেন মার দিকেই তাকিয়ে আছেন। মার তো আর পা সরছে না, মা স্থির হয়ে ওখানেই দাঁড়িয়ে পড়েছেন। মাকে দাঁড়িয়ে পড়তে দেখে মাসিমা মেসোমশাইও পেছন ফিরে তাকিয়ে মার কাছে এসে, কি মিনু চলো। তখন মা বললেন, ঠাকুর আসছে। তখন ওনারাও ঠাকুরকে দেখে ওখানেই দাঁড়িয়ে পড়লেন। ওনাদেরও মনে হলো ঠাকুর যেন ওদিকেই আসছেন, অথচ ঠাকুরের ওদিকে আসার কথা না, ঠাকুরকে অন্য দিক দিয়ে নিয়ে যাওয়ার কথা, সেদিক দিয়েই মঞ্চে ওঠার রাস্তা। কিন্তু কেন জানি না ঠাকুর সেদিন ওদিক দিয়েই এলেন। এসে সোজা মার সামনে দাঁড়িয়ে বললেন, কিরে মালা দিবি, দে। বলে মাথাটা ঝুঁকিয়ে দিলেন। ঠাকুরের মাথায় বিশাল বড় জটা ছিল, মা কিছুতেই মালাটা পরাতে পারছেন না। ঠাকুর হেসে আরেকটু নিচু হলেন, তারপরে মা মালাটা পরালেন। ঠাকুর গলা থেকে মালাটা খুলে আবার আশীর্বাদ স্বরূপ মার গলায় পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে ঠাকুর ওখান থেকে চলে গেলেন মাকে আশীর্বাদ করে। মার তো আনন্দ আর ধরে না, অথচ ওইখানে দাঁড়িয়ে ওই মাসিমা এবং মেসোমশাই অঝোর ধারায় তখন ওনাদের চোখ দিয়ে জল পড়ছে। ওনারা তখন বললেন, মিনু তোমার কি ধন্যী ভাগ্য, তুমি ঠাকুরের এত কাছে থেকে এত সুন্দর স্পর্শ পেলে, আশীর্বাদ পেলে, তোমার সঙ্গে দাঁড়িয়ে থেকেও হাতে মালা থাকতেও আমরা ঠাকুরকে মালাটা দিতে পারলাম না। ঠাকুরের কৃপা সত্যি আমাদের উপর আছে। এরপরে মা ওনাদের বললেন, ঠাকুর তো আজ সবাইকেই দর্শন দেবেন বলেছেন, চলুন আমরা ভেতরে গিয়ে বসি। তারপরে ওনারা ভেতরে গিয়ে বসেছিলেন। যেদিন ঠাকুর আমাদের বাড়িতে এসেছিলেন, জয়রামপুরের বাড়িতে, সেদিন ঠাকুরের পা ধুয়ে নেওয়া হয়েছিল এবং ঠাকুরকে দোতলার ওপরের সব থেকে ভালো ঘরটিতে একটি পালঙ্কে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ঠাকুর যখন বাড়িতে ঢুকেছেন, আজও সেই বাড়ি আছে, আজও সেই বাড়ি সেরকমভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং ঠাকুরের ব্যবহৃত সেই পালঙ্ক এবং চেয়ারটিও আজও আছে। চেয়ারটি অবশ্য ভেঙে গেছে, কিন্তু তাহলেও সেটিকে এখনো ঠাকুরের সিংহাসন হিসেবেই রাখা আছে। আর পালঙ্কটি অ্যাজ ইট ইজ এখনো আছে। সেই পালঙ্কতেই এখনো বিভিন্ন ঠাকুরের ছবি টবি সমস্ত কিছু রাখা আছে। ইভেন ঠাকুরের পায়ের ছাপও ঠাকুরের ওখানে আছে। সেদিন যখন ঠাকুর আমাদের বাড়িতে প্রথম এসছিলেন, তখন ঠাকুরের পা ধুয়ে ওই জল আমার দাদু রেখে দিয়েছিলেন এবং ঠাকুরের ওই চরণামৃত দাদু রোজ পুজো করার সময় একটু করে মুখে দিতেন। সেই চরণামৃতর কিছুটা আজও আমাদের বাড়িতে আছে। আজও ওই চরণামৃতর বোতল থেকে কিছুটা ঢেলে আমার মা সঙ্গে করে নিয়ে এসে আমাদের দমদমের বাড়িতে রেখেছেন। আজও মা সেই চরণামৃত একটু করে মুখে দেন। ঠাকুর যেদিন চলে গেছেন, সেদিন খবর পেয়ে সমস্ত ঠাকুরের যারা শিষ্য তারা সবাই গেছেন। আমার দাদুও গেছিলেন সেদিন। ঠাকুরের শেষ দর্শন করে আমার দাদু সেদিন
ঠাকুরের পায়ের ছাপ নিয়ে এসেছিলেন। ঠাকুরের সেই শ্রীচরণের ছাপ আজও আমাদের বাড়িতে সংরক্ষিত আছে। আমরা অতি ভাগ্যবান যে ঠাকুরের সেই পায়ের ছাপ আমরা আজও স্পর্শ করার সৌভাগ্য পেয়েছি। ঠাকুরের সেই চরণামৃত আজও আমাদের বাড়িতে বর্তমান। এর থেকে বড় কৃপা আজকের দুনিয়ায় আর কি হতে পারে আমার জানা নেই। আমাদের দেশের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, আমাদের কুলদেবতা নারায়ণ। বাড়ির লাগোয়া একটি ছোট্ট নারায়ণ মন্দিরও আছে। সেখানে ঠাকুর ছিলেন, মানে শালিগ্রাম প্রতিষ্ঠিত ছিল নারায়ণ মন্দিরে। রোজ নিত্য পূজা হতো। যদিও এটি বারোয়ারি মন্দির, বারোয়ারি বলবো না, এটা পৈতৃক মন্দির, মানে আমাদের বংশের মন্দির, সেই জন্য সেখানে সবারই অংশীদারি ছিল। কিন্তু স্বেচ্ছাতেই আমার ঠাকুমা সেই মন্দিরের সমস্ত সেবার ভার নিজের কাঁধে নিয়েছিলেন এবং সেটা চালাতে খুব আগ্রহী ছিলেন। ছোটবেলা থেকেই দেখেছি ঠাকুমাই সেই মন্দিরের সমস্ত কাজকর্ম দেখাশোনা করতেন। পুরোহিত যখনই আসতো, দুবেলা ঠাকুরের সেবার জন্য যা দরকার, যা প্রয়োজন, ঠাকুরমশাইকে সাজিয়ে দিতেন, নৈবেদ্য সমস্ত কিছু। এবং দুবেলাই ঠাকুর সেবার ব্যাপারটা আমার ঠাকুমা নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত করাতেন। ঠাকুমা মারা যাওয়ার কিছুদিনের মধ্যে হঠাৎ একটা অদ্ভুত খবর আসে আমাদের বাড়িতে। ফোনে জানানো হয় যে গ্রামের নাকি সমস্ত নারায়ণ শিলা চুরি গেছে। গ্রামে অনেকগুলো নারায়ণ শিলা ছিল, অনেক ব্রাহ্মণ ঘরেও নারায়ণ শিলা ছিল, নারায়ণ মন্দিরও ছিল, সেখানেও নারায়ণ শিলা ছিল, আমাদের বাড়িরও একটি নারায়ণ মন্দির আছে। তো সব নারায়ণ শিলা নাকি চুরি গেছে। আমার বাবা যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন জানতে পারে, তখন দেখে যে নারায়ণ শিলা চুরি গেছে বটে, কিন্তু নারায়ণের সিংহাসন, রূপোর সিংহাসন, সোনার ছাতা, সেসব কোনোটাই চুরি যায়নি, সেগুলো ওখানেই রয়েছে। বাবা তখন দেখে মজা করে বলে যে বাবা বেশ নির্লজ্জ তো এবং ভক্তিমানও বটে, শুধু নারায়ণ শিলাটিই নিয়ে গেছে, সোনার উপর জিনিসে হাত দেয়নি। যাই হোক, মশকরা করে তারপরে বাবা এসে বাড়িতে বলে, ঠিক আছে, আমি তো পাহাড়ে প্রচুর ঘোরাঘুরি করি। আমার বাবা খুব হিমালয় প্রেমী ছিলেন, বরাবর মাউন্টেনিয়ারিং করে গেছেন সারা জীবন। বাবা তখন বলেন, আমি তো পাহাড়ে ঘুরে বেড়াই, আমি না হয় নেক্সট যখন হরিদ্বার যাব একটা শালিগ্রাম কিনে আনবো, এনে তারপরে আবার সেটাকে ভালো করে প্রতিষ্ঠা করব। শুনে আমার মেজ কাকু বাধা দেন। উনি বলেন, না না, আর নারায়ণ শিলা নিয়ে আসতে হবে না, ও ঠাকুর নিজেই যখন চলে গেছে ওকে আর জোর করে টেনে আনতে হবে না, এদের অত্যাচারেই ঠাকুর চলে গেছে। এইসব পুরোহিতগুলো যে আছে, তুই ধরে একটাকে মন্ত্রগুলো মানে জিজ্ঞেস করতো, দেখ একটা মন্ত্রেরও যদি মানে বলতে পারে। আমার তো মনে হয় মন্ত্রগুলোও ভুল পড়ে। এগুলোকে পয়সা দিয়ে রাখা মানে ঠাকুরকেও অত্যাচার করা, আর নিজেদের উপরেও ঠাকুরের অনাসৃষ্টি এই সমস্ত আচার অনুষ্ঠানের জন্য নিজেদের উপরে পাপের ভাগিদার হওয়া। তো সেই শুনে আমার বাবা খুব আঘাত পায় মনে মনে, কিন্তু তাহলেও মেজো কাকার বিরুদ্ধে যেতে পারে না, কারণ আফটার অল আমরা কলকাতায় থাকতাম, মেজো কাকা দেশের বাড়িতে থাকতেন, মেজো কাকা এবং ছোট কাকা। তো যেহেতু মেজো কাকা আপত্তি করে, সেহেতু কে সেবা চালাবে সেই কথা ভেবে বাবা আপত্তি মেনে নেয়। বাবা নিজে কোনো উপযাজক হয়ে কোনো ডিসিশন তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। কিন্তু এই ঘটনা যখন আমরা জানতে পারি, আমার মনে মনে খুব আফসোস হয় এবং আমি মনে মনে তখন বলি যে ইস, আমাদের বাড়ির যদি কেউ হারিয়ে যায় তাহলে কি তোমরা তাকে খুঁজবে না? ঠাকুর বাড়ি থেকে চলে গেল বলে তোমরা আর ঠাকুরকে আনবে না? ইস, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ঠাকুরকে নিয়ে এসে নিজে সেবা করতাম। এরকম একটা অদ্ভুত মনে আকুতি আমার জন্মায় সেদিন। কেন সেই কথাটা বলেছিলাম আমি জানি না। যাই হোক, অনেক বছর কেটে গেছে, আমি স্কুল কলেজ পার করে আমার বিয়ে শাদী হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে চাকরি সূত্রে আমি এসে ব্যাঙ্গালোরে পড়ি। ব্যাঙ্গালোরে আসার পরে আমার সঙ্গে আলাপ হয় এখানে একটি শ্রী বৈষ্ণব পরিবারের। আমি একজন ডিজাইনার, তো ডিজাইনিংয়ের সূত্রেই তারা আমার কাছে একবার আসে এবং আমার ডিজাইন দেখে তাদের খুব ভালো লাগে এবং পরবর্তীকালে আমার সঙ্গে তারা কোলাবোরেশনে দশাবতারের কতগুলো চিত্র বানানোর জন্য আমাকে আর্জি জানায়। আমি সেই প্রজেক্টটা হাতে নিই এবং কাজ করতে শুরু করি। আস্তে আস্তে যেমন যেমন তারা আমাকে জানতে শুরু করে এবং আমার সনাতনী আচার বিচার সম্পর্কে জ্ঞান দেখে তাদের খুব ভালো লাগে, কারণ তারা ছিল খুব কট্টর বৈষ্ণব। যখন তারা আমার খুব ক্লোজ হয়ে গেছে, আমার বাড়িতেও যখন তারা আসা যাওয়া করছে, তখন হঠাৎ একদিন আমাকে বলে, তোমার বাড়িতে একজনকে নিয়ে আসবো। তারা ছিল কট্টর বৈষ্ণব, কোনোদিনও আমার বাড়িতে জলগ্রহণও করতো না, কারণ আমরা মাছ মাংস খাই, নিরামিষাশী নই।
সেই জন্য তারা আমার বাড়িতে কোনোদিন জলগ্রহণ করতো না। যখন জানতে পারি আরও কেউ আসবে, শুনে ভীষণ ঘাবড়িয়ে যাই যে ওরে বাবা, একে তো এরা জলগ্রহণ করে না, আবার যারা আসবে তাদেরকে আমি কিভাবে আপ্যায়ন করব। কিন্তু তারপরে যথাসময় যখন ছেলেটি এসে আমার বাড়িতে উপস্থিত হয়, আমি দেখি ও একাই এসছে। ওকে একা ঢুকতে দেখে আমার খুব রাগ হয়। আমি মুখের উপর বলি, মিথ্যা কথা বললি কেন? তুই যে বললি কে একটা আসবে তোর সাথে। তখন সে বলল, চোখে দেখতে পেলেই আছে আর না দেখতে পেলেই নেই। আলো দেখ, আমার এখন হেয়ালি করার একটু ইচ্ছে করছে না। তখন বলল, এসছে এসছে, কিছু বুঝতে পারছো না? আমি বললাম, না, আমি কিছু বুঝতে পারছি না। তখন সে আস্তে করে নিজের ব্যাগটা ডিভানের ওপর নামিয়ে রেখে ব্যাগ থেকে একটা বেতের ছোট্ট কৌটো বের করলো, ঢাকনা দেওয়া। তারপরে আমার দিকে এগিয়ে দিল। আমি তখন রান্নাঘরে ছিলাম, রান্নাঘর থেকে সবে বেরিয়ে এসছি, তাই ওই হাতে আমার ওটা ধরতে ঠিক মন সায় দিল না। মনে হলো হয়তো ওর ভেতরে কোনো ঠাকুরের প্রসাদ প্রসাদ আছে। তাই আমি ওকে বললাম, দেখ, আমি রান্নাঘরের কাজ করছিলাম, এখন চান ফান করিনি, আমি এটা ধরবো না, তুই ঠাকুরের জায়গায় রেখে দে, ওতে কি প্রসাদ আছে? ও তখন আমাকে বলে, নিজে খুলে দেখো কি আছে। আমি বলি, না, আমি হাত দেব না। তখন ও নিজেই ঢাকনাটা খোলে। খোলার পরে যা দেখি, আমি আঁতকে উঠি। ওর ভেতরে মখমলে মোড়া একটা ছোট্ট গোপালের মূর্তি, কৃষ্ণবর্ণের একটা গোপাল, সুন্দর করে চন্দন দিয়ে তার মুখে আঁকা, চোখ, ভ্রু এবং তার তিলক দেখে আমার খুব সুন্দর লাগে। আমি ভেবেছি ও বোধহয় ওটাকে সঙ্গে নিয়েই ঘোরে। তাই আমি ওকে বলি, ঠিক আছে, ওইখানে রেখে দে ঠাকুরের জায়গায়, তারপরে যখন যাবি নিয়ে যাস। ও তখন বলে, না না, ও তো তোমার কাছেই এসছে। আমি তখন অবাক হয়ে ওকে ধমক দিয়ে বলি, তোর কি মাথা খারাপ নাকি? কাল সকালে আমার অফিস আছে, আমাদের বাড়িতে গোপাল আছে, 4 বেলা সেবা দিতে হয়। তুই কি করে বললি যে আমার বাড়িতে এসছে? আমি কি করে 4 বেলা সেবা দেব? আমরা সকাল হলেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তো অফিস চলে যাব। ও তখন হেসে বলে, বাহ, তোমার বাড়িতে ঠাকুর এসছে আর তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ? কথাটা শুনে আমার যেন আকাশ ভেঙে পড়ে মাথায়। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি সেই ঠাকুরকে আর্জি জানিয়ে বলেছিলাম, যদি কোনোদিন তোমার সেবা করার সুযোগ পাই তাহলে আমি নিশ্চয়ই করব। সে জিনিস যে এভাবে ফলে যাবে এ জীবনে আমি দুঃস্বপ্নেও কল্পনা করিনি। আমার মন আনন্দে আত্মহারা হয়ে যায়। আমি ওকে বলি, কি বললি তুই? ঠাকুর নিজে এসছে? আমি তখন ওকে বললাম, না না, আমি কেন ফিরিয়ে দেব? আমার সে ক্ষমতা নেই। ঠাকুর নিজে এসছে, আমি ঠাকুরকে ফিরিয়ে দেব? এক কথা আমি কল্পনাতেও করতে পারি না। তুই ঠাকুরকে সিংহাসনে রেখে দে। তখন ও বলে, তুমি এত ইতস্তত করছো কেন? আমরা সবাই তো ঠাকুরের সৃষ্টির মধ্যেই বিদ্যমান। ঠাকুরের সেবা আমরা কি করব? আমরা তো সবাই ওনারই অংশ। তুমি আলাদা করে ওনার কি সেবা করবে? শুধু ওনাতে মতি রেখো, তাহলেই হবে। কথাটা আমার সেদিন খুব মনে ধরেছিল। তারপরে যখন গোপালের পুজো করতে বসেছিলাম প্রথম, তখন মনে মনে বলেছিলাম, তুমি যখন আমার কাছে এসছো তখন তো সবই তোমার জানা, কিছুই তোমার অজানা নয়। জানি না কতটা কি তোমার সেবা করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করব। একটু মানিয়ে গুছিয়ে নিও, যেরকম যেরকম পারবো তার সঙ্গে একটু আমায় সাহায্য করে দিও। সব কিছুই তো তোমার, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে হয় নিয়ে খেয়ে নিও, আমার অপেক্ষায় বসে থেকো না। আজও সেই গোপাল আমার বাড়িতে আছেন, এবং এও যে ঠাকুরের এক কৃপা, এছাড়া আর কিছুই নয়, এটা বুঝতে আমার আর বাকি নেই। যেমন 1961 সালে প্রথম যখন ঠাকুর আমাদের বাড়িতে এসেছিলেন, তারপরে ঠাকুরকে ওখান থেকে নিয়ে যখন বেরিয়ে যাওয়া হয়েছিল সরগাঁয়ের উদ্দেশ্যে, তো ওই সরগাঁয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে ঠাকুরকে মালডাঙ্গা, মানে মন্তেশ্বর থানার অন্তর্গতই মালডাঙ্গা হাই স্কুলে ঠাকুরকে একটু বিশ্রামের জন্য বসানো হয়। তো ঠাকুরকে যখন ওখানে বসানো হয়েছে, সেই সময় আমাদের বাড়িতে একজন কৃষাণ বলতে পারেন, যিনি আমাদের বাড়ির সমস্ত দেখাশোনা করেন, ওনার নাম সন্ন্যাসী। তো ওনার যিনি বাবা ছিলেন গোপাল দাস, হ্যাঁ, উনিও আমাদের বাড়িতে কৃষাণ হিসেবে কাজ করতেন। সেই গোপাল দাস তখন ঠাকুরের ওই প্রসেশন যে গেছিল, ঠাকুরকে পালকি করে নিয়ে যাওয়া হয়েছিল, তার সঙ্গে ওই গোপাল দাস গেছিলেন। তো ঠাকুর সবাইকেই খাওয়াতে খুব ভালোবাসতেন। তো যখন পালকি থেকে ঠাকুরকে নামানো হয়েছে, ঠাকুর ওখানে বসে বিশ্রাম করছেন, তখন ওই গোপাল দাসকে ওখানে বসে থাকতে দেখে ঠাকুর জিজ্ঞাসা করেন যে, কিরে, খেয়েছিস? তো তখন সেই গোপাল দাস বলে, না বাবা, কিছু খাইনি। তো বলে, খিদে পেয়েছে তো? তখন গোপাল দাস বলে, হ্যাঁ, খিদে তো একটু পেয়েছে। দিয়ে বলছে, তো বল কি খাবি বল। তখন সে গোপাল দাস বলে,
খেতে তো একটা জিনিস ইচ্ছে করছে, কিন্তু সে কি আর তুমি দিতে পারবে? তো ঠাকুর তখন হেসে বলেন, শুনি না কি ইচ্ছে করছে তোর খেতে। তখন সে বলে যে সেটা অসময় ছিল। সে গোপাল দাস তখন হঠাৎ করে অসময়ে ঠাকুরের কাছে, ঠাকুরকে পরীক্ষা করার জন্য বলে যে আমার তো এখন কাঁঠাল খেতে ইচ্ছে করছে। তো সবাই হাসে যে এই অসময়ে কাঁঠাল কোথায় পাওয়া যাবে। হ্যাঁ, তো তখন ঠাকুর বলে, কাঁঠাল খাবি? কাঁঠাল কি আর এই সময়ের ফল? আচ্ছা ঠিক আছে। দিয়ে তারপরে ওনার যে সমস্ত সঙ্গী যারা ছিলেন সেবায়েত, তাদের মধ্যে একজনকে ডেকে বলেন, এই ওই পাশের ঘরটায় যা তো, দেখ তো ওখানে মনে হয় একটা কাঁঠাল রাখা আছে, ওটা এনে ওকে দে। তো তারা অবাক হয়ে যায়, কারণ ওখানে ঠাকুরকে জাস্ট বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ঠাকুর যেহেতু আদেশ করেছেন, তাই সেই সেবায়েত সেই ঘরটার উদ্দেশ্যে যায় এবং ঘরে গিয়ে দেখে সত্যি সেখানে একটি কাঁঠাল রয়েছে, এবং পরে সেই কাঁঠালটি এনে সে গোপাল দাসের হাতে তুলে দেয়। এও এক অদ্ভুত লীলা ঠাকুরের। ঠাকুরের চাতুর্মাস হতো বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঠাকুর ভ্রমণ করতেন, সেখানে চাতুর্মাস হতো। সেরকম একবার চাতুর্মাস হচ্ছে পুষ্করে। তো পুষ্করে যখন চাতুর্মাস হচ্ছে, তখন আমার দাদু ঠাকুরের কাছে জমা দেবেন বলে 21,600 রাম নাম, শ্রীরাম রাম বলে লিখে খাতা নিয়ে ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরের কাছে জমা দেবেন বলে। তো এই পুষ্করে যখন ঠাকুরের কাছে গেছেন, তখন গিয়ে ঠাকুরের দাদুর কাছে একটা ক্যামেরা ছিল, দাদু খুব ছবি তুলতে ভালোবাসতেন, দাদুর ক্যামেরা নিয়ে দাদু গেছিলেন, গিয়ে ওখানে ঠাকুরের কয়েকটা ছবি তুলেছেন। তো ছবি তোলার সময় ওখানে তখন ঠান্ডা, সে ঠান্ডার জন্য ওখানে তখন গায়ে দাদুর একটি চাদর ছিল। তো ওই চাদর গায়ে দিয়ে বগলের মধ্যে খাতাটাকে চেপে ধরে, কারণ যেহেতু রাম নামের খাতা, ওটাকে কোথাও নামানো যাবে না, বগলের মধ্যে খাতাটা চেপে ধরে ক্যামেরা নিয়ে দাদু তখন ঠাকুরের বিভিন্ন রকম ছবি তুলছেন। হ্যাঁ, ছবি তোলার সময় হঠাৎ করে ছবি তোলা হয়ে গেলে দাদু ঠাকুরকে প্রণাম করার জন্য নিচু হন। তো যেই মুহূর্তে ঠাকুরকে প্রণাম করার জন্য দাদু নিচু হয়েছেন, ঠাকুর অত্যন্ত রেগে গিয়ে দাদুকে শাসন করে বলেন, এই এই খবরদার, তুই আমায় ছুবি না। তখন আমার দাদু খুব ঘাবড়ে যান, সবার সামনে ওইভাবে দাদুকে ভৎসনা করেছেন ঠাকুর, হ্যাঁ, ছুঁতে বারণ করেছেন। তো দাদু খুব অবাক হয়ে যান এবং মানে একটু ভয় পেয়ে পিছিয়ে আসেন। দিয়ে দাদু তখন ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেন যে, কেন বাবা, আমার কি অপরাধ হয়েছে? তখন ঠাকুর বললেন, তোর কাছে নামের খাতা আছে না? হ্যাঁ, তুই বগলে নামের খাতা নিয়ে আমাকে স্পর্শ করতে এসছিস, আমায় ছুতে এসছিস। তখন দাদুর মনে পড়ে যে আরে হ্যাঁ, তাই তো, আমার কাছে তো রাম নামের খাতা আছে, সেটা হাতে নিয়ে ঠাকুরের চরণ স্পর্শ করা তো আমার অপরাধ হয়ে গেছে। সেই জন্য তখন দাদু ঠাকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। কিন্তু ঠাকুরের জানার কথাই না, কারণ তখনও অবধি ঠাকুরকে দাদু বলেননি যে উনি নামের খাতা জমা দেওয়ার জন্য ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর অন্তর্যামী ছিলেন, ঠাকুর ঠিক জানতে পেরেছেন যে রাম নামের খাতা রয়েছে দাদুর কাছে। পরে সেই খাতা দাদু জমা দেন ঠাকুরের কাছে পুষ্করে। আমার বাবার ঘটনা, ঠাকুরের এটাও আরেক কৃপা। আমার বাবা তখন নয়ডা গেছিলেন আমার বোনের বাড়িতে, মার্চ মাসে গেছিলেন। কথা ছিল 15 দিন থেকে ফিরে আসবেন, কিন্তু কোভিড শুরু হয়ে যাওয়ায় তারপরে আর ওনারা ফিরতে পারেননি। বাবা ওখানে ছিলেন নভেম্বর অবধি, ঠিকঠাকই ছিলেন। নভেম্বরে ওনারা একটু পাহাড়ে ঘুরতেও যান। তারপরে ফিরে এসে 14ই নভেম্বর বাবাকে হসপিটালাইজ করা হয়। 14ই নভেম্বর দিনটা ছিল দিওয়ালির, 2020 সাল। 2020 সালে যখন তার দিন সাতেক আগে অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে যে কোভিড পজিটিভ এসছে রিপোর্ট, তো সবাই কোয়ারেন্টাইনেই আছে। ওই চত্বরে তখন ওই পরোলি জ্বালানোর একটা সিস্টেম চলে এবং ঠান্ডার কারণে দিল্লির পলিউশন রেট খুব হাই হয়ে যায় ওই সময়। তো ওই সময় এয়ারবর্ন হয়ে গিয়ে বহু লোক ওই সময় আক্রান্ত হয় দিল্লিতে, এবং একে একে সব হসপিটালাইজ হতে শুরু করে এবং হসপিটালে বেডের সমস্যা থাকায় তখন শুধু যাদের আদার্স কোনো ডিজিজ আছে বা ওল্ড এজ এরকম ধরনের যাদের কোমরবিডিটিস বেশি, তাদেরকে ভর্তি করতে বলা হয়। তো তার মধ্যে আমার বাবাও একজন ছিলেন। বাবাকেও বাড়িতে গভর্নমেন্ট থেকে লোক এসে রীতিমতো ফোর্স করে যে বাবাকে যেন আমরা হসপিটালে দিই, কিন্তু বাবার হসপিটালে দেওয়ার মতো কন্ডিশন ছিল না। কিন্তু আমরাও নিরুপায় ছিলাম, কারণ তখন ওটাই সিস্টেম চলছিল। মাকেও দিতে হয়েছিল, কিন্তু মাকে 5 দিন পরে ডক্টরই বাড়ি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু বাবাকে ছাড়েনি। বাবা ওখানে থাকেন। 27 তারিখ অবধি বাবার কোভিড রেজাল্ট নেগেটিভ আসে। তারপরে ওরা খবর দেয় যে আপনাদের পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে, এবার পেশেন্টকে আপনারা অন্য কোথাও ট্রান্সফার করুন, কারণ ওই সময় স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করছিল। আর আমার বাবা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, স্টেরয়েডের কারণে ওনার কিছু অসুবিধা হয়,
তাই বাবাকে অন্য হসপিটালে ট্রান্সফার করতে বলে, যাতে স্টেরয়েডের কারণে যে সমস্ত প্রবলেমগুলো বাবার দেখা দিয়েছিল কিডনি সংক্রান্ত, সেইগুলোর যেন ট্রিটমেন্ট করা যায়। তো তখন ঠিক করা হয় বাবাকে 29 আমরা ঠিক করি যে বাবাকে আমরা অন্য হসপিটালে শিফট করব। তখনও ফাইনালাইজ কিছু হয়নি, সব জায়গায় চেষ্টা করছি, RML সব জায়গায় চেষ্টা করা হচ্ছে। 30th গিয়ে বাবাকে ট্রান্সফার করা হয় কৈলাস হসপিটালে নয়ডাতে। তার আগে 29 রাত্রিবেলা ভোর রাতে আমি একটি স্বপ্ন পাই। স্বপ্নে দেখি যে বাবার এই যে হসপিটাল চেঞ্জ হবে, এই চেঞ্জটা সাকসেসফুল হবে না। এরপরে যখন 30th সকালে বাবাকে কৈলাসে ট্রান্সফার করা হয়, তখন থেকে আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ধরে যে এই স্বপ্নটা যে দেখেছিলাম, হয়তো এই হসপিটালটা বাবার জন্য ঠিক হবে না। আমি হসপিটালটা চেঞ্জ করার জন্য উঠে পড়ে লাগি, কারণ আমি জানতাম ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। হসপিটাল চেঞ্জের যখন প্রচণ্ড চেষ্টা করছি, তখন যত পরিচিত যারা আছে, যত ইনফ্লুয়েন্সিয়াল যাদেরকেই আমি চিনি কর্মক্ষেত্রের সূত্রে, সবাইকে ফোন করেছি এবং খবর পাই যে রাম মনোহর লোহিয়া নার্সিং হোমে একটা বেড অ্যারেঞ্জ করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু আমাকে ফোনে একটি রেকর্ডেড মেসেজ পাঠানো হয় যে যদি তুমি চাও আমরা এই বেডটা করে দিতে পারি, কিন্তু তার জন্য একজন পেশেন্টকে আমাদের নামিয়ে দিতে হবে। তোমাকে ডিসাইড করতে হবে, তুমি যদি বেডটা চাও তাহলে সেই পেশেন্টকে নামিয়ে দিয়ে আমাকে তোমায় বেডটা দিতে হবে, কারণ প্রত্যেকটি বেডের এগেনস্টে মিনিমাম 5-6 জনের ওয়েটিং চলছে। আমি খানিকক্ষণ চিন্তা করে ডিসিশন নিই, কারণ আমি আমার বাবার কথা চিন্তা করি, যা আমার বাবা আমাকে সারা জীবন শিখিয়ে গেছেন। আমি নিঃস্বার্থ হয়ে একটা ডিসিশন সেদিন নিয়েছিলাম। আমি ভদ্রলোককে জানাই ফোন করে, দেখুন যাকে আপনি নামিয়ে দেওয়ার কথা বলছেন তিনিও তো কারোর পরিবার, তার যদি আগামী দিনে এর জন্য কোনো দায় বিপদ হয় তারও তো এক হানি হবে। আমার বাবা যদি কোনোদিন সেটা জানতে পারেন, আমার বাবা কোনোদিনও এই জীবনটাকে সেদিন আর মেনে নেবেন না। তাই আমি চাই না আমার বাবার জন্য কারোর এমন কোনো ক্ষতি হোক, সেও তো কারোর পরিবার। আমি চাই আমার বাবার যা ভাগ্যে আছে আমি সেটাকে মেনে নেব। এই কথা বলে আমি সেদিন ফোন রেখে দিয়েছিলাম, কিন্তু জানতাম না আমার জন্য কি অপেক্ষা করে আছে। তারপরে বাবাকে কৈলাসেই ট্রিটমেন্ট আমরা কন্টিনিউ করি। 6 ডিসেম্বরে আমার বাবা চলে গেছিলেন। 6 ডিসেম্বর আমার বাবার যেমন মৃত্যুদিন, তেমনি ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথেরও মৃত্যুদিন। বাবা 30 তারিখ থেকে কৈলাসেই ট্রিটমেন্টরত রয়েছেন। আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে, ট্রিটমেন্টের জন্য একটু একটু করে বেটার হচ্ছে। বাবার সঙ্গে আমরা তখন ভিডিও কলে কথাবার্তা বলতে পারছি, একটু আধটু বাবা কথা বলছে, হাত ইশারা করছে, দেখে আমাদেরও ভালো লাগছে। হঠাৎ করে 2 ডিসেম্বর সকালে আমি ঘুম থেকে উঠে রোজই আমার বারান্দার গাছপালাগুলোকে একটু দেখতে যাই যে সব ঠিক আছে কিনা। আমি সকালবেলা উঠে যেই আমার বারান্দার বাগানের বেল গাছটার সামনে গিয়ে দাঁড়ালাম, আমার গলায় একটা স্ফটিকের মালা থাকতো সব সময়, সেটা আমি রামেশ্বরম থেকে পরে এসছিলাম। সেই মালাটা হঠাৎ করে গলা থেকে স্লিপ করে ঝরঝর করে খুলে সমস্ত ছড়িয়ে গেল চারদিকে। আমি খুব ভয় পেয়ে গেলাম, এটা কেন হলো। আমি তাড়াতাড়ি করে মালার সমস্ত মতিগুলোকে এক জায়গায় করলাম, গুনলাম, গুনে দেখলাম সেখানে 107টা মতি রয়েছে, একটি মিসিং। আমি তন্ন তন্ন করে সেদিন আমার বারান্দা, বাগান, ঘর সমস্ত খুঁজেছিলাম, কোথাও সেই মতিটা আমি সেদিন ফেরত পাইনি। আমি সেদিন বুঝতে পেরেছিলাম এটা ঈশ্বরের আবার একটা সংকেত। সেই 29 নভেম্বরের ভোরের স্বপ্নটা আমার মনে পড়ে যায় যে এই স্বপ্ন সত্যি হতে চলেছে, ঠাকুর আমায় আবার ইঙ্গিত দিচ্ছে। আমি সব কটা মতিকে হাতের মধ্যে মুঠো করে ধরে ঠাকুরের সামনে গিয়ে বসি। আমার বাড়িতে একটি শিবলিঙ্গ ছিল এবং আমার বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত আছেন। আমি ওনাদের সামনে গিয়ে বসে বলি যে ঠাকুর, যে ইঙ্গিত তুমি আমায় দিচ্ছ আমি এর জন্য এখনো প্রস্তুত নই, আমি এই ধাক্কা নিতে পারবো না। তুমি আমার জীবনে এই দুঃস্বপ্নকে সত্যি করো না। কিন্তু যা ঘটার ভবিতব্য কেউ পাল্টাতে পারে না। তো আলটিমেটলি 6 তারিখে সকালবেলা আমরা সেই খবর পাই যে বাবা আর নেই। বাবা সেদিন সকালবেলায় চলে গিয়েছিলেন। দিনটা ছিল ঠাকুরেরও মৃত্যুদিন, আমরা সেটা পরে জানতে পারি। এরপরে আমাদের বিশাল চিন্তা হয় যে এই কোভিডের মধ্যে বাবা চলে গেছে, আমরা কিভাবে কি করব। ঠাকুরের এখানেও আমরা কৃপা পাই, যেখানে কোভিডে সেই সময় দিল্লি বা অন্যান্য সমস্ত জায়গাতেই মানুষ প্রিয়জনদেরকে
একবার হসপিটালে পাঠানোর পরে আর চোখের দেখাও দেখতে পাননি। সেখানে আমাদের জানানো হয় যে বাবার মৃতদেহকে মর্গে রাখা হবে, কারণ আমি ছিলাম তখন ব্যাঙ্গালোরে, আমাকে পৌঁছাতে হবে। আমি সেদিনই সন্ধেবেলার ফ্লাইট ধরে চলে যাই ব্যাঙ্গালোর থেকে দিল্লি, কিন্তু রাত হয়ে যাওয়ায় হসপিটাল আর অ্যালাও করেনি আমাকে। কিন্তু আমরা পরের দিন সকালে বাবাকে দেখতে যাই। পরের দিন ছিল সোমবার, সকাল 11টার মধ্যে আমাদেরকে আসতে বলা হয়। আমরা সকালবেলা পৌঁছাই কৈলাস হসপিটালে 7 তারিখ 7 ডিসেম্বর। সেখানে গিয়ে আমি বাবাকে দেখি, শেষ দেখা। তারপরে ওনারা একটা জিপলক পাউচের মধ্যে বাবাকে, তার আগে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিল, সাদা পাঞ্জাবি পাজামা পরিয়ে। তারা জিপটা বন্ধ করে দেয় এবং আমাদেরকে বলে আপনারা শ্মশান ঘাটে যেতে পারেন গাড়ির সঙ্গে, সমস্ত ক্রিয়াকলাপ করতেও পারেন, কিন্তু এই জিপ খুলে মুখাগ্নিটা করবেন না। আবার ধাক্কা খাই আমি, কারণ আমার মনে আছে বাবা বেঁচে থাকাকালীন অনেক সময় বাবার সঙ্গে নানা বিষয়ে অনেক সময় আর কি ফাজলামি গল্প করতে করতে, বাবা আমার বন্ধুর মতো ছিলেন। বাবাকে একবার একটা কথা বলেছিলাম আমি, বাবা তুমি চলে যাওয়ার পরে আমি একটা জিনিস তোমার জন্য করতে পারবো না, আজ থেকেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা বলেছিল কি? আলাম বাবা আমি না তোমায় মুখাগ্নি দিতে পারবো না, আমার খুব কষ্ট হবে। তো সত্যি সেদিনকে যখন ডাক্তার বলল আপনারা সব করতে পারেন, শুধু এই জিপটা খুলে মুখাগ্নিটা করবেন না, আমার মনে হলো আমার বাবাই বোধহয় সেই ব্যবস্থা আমার জন্য করে দিয়ে গেছিলেন। সেদিন আমরা হসপিটাল থেকে ওই গাড়ির সাথে, হসপিটালের গাড়ির সাথে শ্মশান ঘাটের জন্য রওনা হই এবং শ্মশান ঘাটে যখন গিয়ে পৌঁছাই তখন ঢোকার মুখেই আমরা দেখি একটি বিরাট বড় শিবের মূর্তি। আমার বাবা প্রচণ্ড শিবভক্ত ছিলেন, হিমালয় অন্তঃপ্রাণ ছিলেন, সারা জীবন হিমালয়ে ঘুরে বেরিয়ে কাটিয়েছেন। ওই শিবের মূর্তিটা দেখে, ওই শিবের মূর্তির মুখের আভা দেখে আমরা এক মুহূর্তের জন্য সমস্ত শোক ভুলে গেছিলাম। ওই শিবের মূর্তির মুখের দিকে তাকিয়ে আমি সেদিন আমার মায়ের দিকে তাকিয়ে বলেছিলাম, মা ঠাকুরের মুখের হাসিটা দেখো, ঠিক মনে হচ্ছে যেন আমাদের বলছে যে কোনো চিন্তা নেই, বাবা আমার কাছেই আসছে। আমার মা সেদিন বলছিলেন হ্যাঁ সত্যিই তাই, বাবা তো খুব শিবভক্ত ছিলেন, হয়তো ঠাকুর নিজের কাছেই টেনে নিলেন। বলে মা কথাটা শেষ করেছেন, তখনই আমার মনে পড়লো আরে আজকে তো সোমবার। আমি মাকে বললাম মা সত্যি দেখো আজকে আবার সোমবারও, মহাদেবেরই বার। তারপরেই কথাটা মনে আসা মাত্র যেই মাথা ঘুরিয়ে বাবার গাড়িটার দিকে তাকিয়েছি, বড় বড় করে লাল অক্ষরে লেখা রয়েছে কৈলাস। যেন ওপরওয়ালা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন যে এই পুণ্যাত্মার গতি কোথায় হতে চলেছে। আমরা সেদিন মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পেয়েছিলাম, সেই শান্তিকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা তারপর থেকে যতক্ষণ ওই শ্মশানে ছিলাম আমাদের কারোর চোখ দিয়ে এত বড় শোকের পরেও আমরা এক বিন্দু জল বের করতে পারিনি। আমরা একটা অন্য মানসিক কন্ডিশনে চলে গেছিলাম, আমি, আমার বোন, আমার মা, আমাদের কারো চোখ দিয়ে এক বিন্দু জল বের হয়নি। আর সেই শ্মশানের এনভায়রনমেন্টটাও ছিল বড় অদ্ভুত। সেটা দেখে যে শ্মশান বোঝার উপায় নেই। ভেতরে বিশাল বড় বাগান, নানান ফল ফুলের বাগান, ভেতরে 6-7টা ময়ূর চড়ে বেড়াচ্ছে, একদম স্বর্গীয় একটা পরিবেশ। মহাদেবের একটি মন্দিরও ছিল সেই শ্মশানের ভেতরে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা গাছের পাতা পর্যন্ত পড়ে নেই, নিস্তব্ধ। অথচ ওই চারদিকে রাস্তা, মেন রোড, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, অথচ সেই শ্মশানের ভেতরে কোনো শব্দ ছিল না, নিস্তব্ধ। আমরা সেখানে বাবার দাহকার্য শেষ করি এবং অস্থিভস্মও আমাদেরকে দেওয়া হয়। সেই সময় কোভিডে মানুষের পক্ষে অস্থিভস্ম পাওয়া তো দূর, তারা ক্রিমেশন গ্রাউন্ডে পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছাতে পারেনি আত্মীয় স্বজনকে। সে জায়গায় আমরা অস্থিভস্ম হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। তখন আমাদেরকে ওখানকার যে একজন ভদ্রলোক ছিলেন শ্মশানেরই, উনি বললেন আপনারা যমুনায় চলে যেতে পারেন, এখনো সময় আছে, আপনারা বিসর্জন করে দিতে পারবেন। আমি তখন বলেছিলাম না না আমরা যমুনায় যাব না, আমার বাবার গঙ্গায় যাওয়ারই ইচ্ছা ছিল। বাবা বরাবর আমাকে বলতেন যে যদি কোনোদিন আমি চলে যাই আমাকে নিমতলায় নিয়ে যাবি, আমায় অন্য কোথাও নিয়ে যাবি না, এইটা আমার মনে ছিল। তো সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল বাবাকে গঙ্গাতেই নিয়ে যাওয়ার। বাবার গঙ্গার প্রতি প্রচণ্ড আস্থা ভক্তি ছিল, গোমুখ গঙ্গোত্রী সব বাবা ঘুরে এসছেন সারা জীবন। তো আমি তারপরে আমার বোনের হাজবেন্ডকে জানাই যে বাবাকে আমি গঙ্গায় নিয়ে যেতে চাই, ও রাজি হয়। তারপরে আমরা ঠিক করি আমরা হরিদ্বার যাব বাবার অস্থি নিয়ে। কিন্তু পরে যখন বাড়ি ফিরে আসি সন্ধেবেলা, তখন কিষাণ আন্দোলন চলছে দিল্লিতে। তো
তো আমাদের ওখানে ওদের সোসাইটির সবাই বারণ করে যে না, তোমরা হরিদ্বার যেও না, এই অবস্থায় রাস্তাঘাটের অবস্থা ভালো না, তোমরা গড়মুক্তেশ্বর চলে যাও। কিন্তু যেহেতু আমরা বোন, আমরা দুজনেই মেয়ে, তাই আমাদের বাবার তেরাত্রির কাজ করার ছিল। আমরা ডিসিশন নিই, গড়মুক্তেশ্বর নামটা শুনেও মহাদেবেরই জায়গার মতো লাগছে, মুক্তেশ্বর তো মহাদেবেরই নাম, হয়তো এও ঠাকুরেরই ইচ্ছা, আমরা রাজি হয়ে যাই গড়মুক্তেশ্বর যাওয়ার জন্য। কিন্তু সেদিন আর পসিবল ছিল না, তাই আমরা ঠিক করি তেরাত্রির কাজ হয়ে গেলে তারপরে আমরা বাবাকে নিয়ে গড়মুক্তেশ্বর যাব বিসর্জনের জন্য। তেরাত্রির কাজের জন্য এরপরে আমাদের মাথায় চিন্তা এসে উপস্থিত হয় পুরোহিতের, কারণ আমাদের কাজ করতে গেলে একজন পুরোহিত দরকার। মনে মনে ভীষণ আক্ষেপ হচ্ছে, আমরা বেঙ্গলে নেই, বাংলার বাইরে রয়েছি, এখানে আমরা কোনো ভালো পুরোহিত কি করে পাবো যাকে দিয়ে আমরা বাবার শেষ কাজ করাবো। অদ্ভুতভাবে আমার ভগ্নিপতি বলে যে ঠিক আছে, আমরা তাহলে কালীবাড়ির পুরোহিতের সঙ্গে কথা বলি। যখন কালীবাড়ির পুরোহিতকে কল করা হয় তখন আমরা জানতে পারি তিনি খুব অসুস্থ, তার জ্বর হয়েছে। তিনি তখন বলেন, আমার তো শরীর ভালো না, আমি তো পারবো না করতে, তোমরা অন্য কোনো পুরোহিতের খোঁজ করো। আমরা তাকে জানাই আমাদের তো পরিচিত কেউ নেই, আপনি তাহলে কাউকে সাজেস্ট করে দিন। উনি তখন এক পুরোহিতের নাম্বার দেন। আমরা পরে সেই পুরোহিতের বাড়ির উদ্দেশ্যে যাই, সবাই একসাথে, মা, আমি, সবাই। যখন সেখানে পৌঁছালাম তখন আমি আর মা গাড়িতে বসে আছি, আমার বোন আর ভগ্নিপত সেই পুরোহিতের বাড়ির উদ্দেশ্যে গেল। বোন যেমাত্র পুরোহিতের বাড়িতে ঢুকেছে, ঢুকেই একটা মানসিক ধাক্কা খায়। তার কারণ সেই বাড়ি ঢুকেই দেখেছিল আমাদের ঠাকুরের মানে সীতারামজির একটা বিরাট বড় ছবি। সেই ছবিটা দেখে বোন থমকে দাঁড়িয়ে পড়ে এবং পুরোহিতকে বলে, এনার ছবি এখানে? পুরোহিত খুব অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে বলে, আপনি কি ওনাকে চেনেন? তখন আমার বোন বলে, হ্যাঁ চিনি তো, উনি তো আমাদের গুরুদেব, উনি তো আমাদের বাড়িতেও এসেছেন। ভদ্রলোক খুব অবাক হয়ে যান, উনি হতচকিত হয়ে বোনকে বলেন, আপনি কার কথা বলছেন? বোন বলে, এই তো সীতারাম বাবার কথা বলছি। সে ভদ্রলোক আরও অবাক হয়ে বলেন, সীতারাম বাবা আপনাদের বাড়িতে এসেছিলেন? তখন আমার বোন বলে, হ্যাঁ আমার মামার বাড়িতে এসেছিলেন, আমাদের বাড়ির সবাই ওনারই দীক্ষিত, উনি আমাদের বাড়ির সবাইকে দীক্ষা দিয়েছিলেন, আমার মাও ওনার দীক্ষিত। উনি আরও অবাক হয়ে যান, উনি বলেন, ঠাকুর নিজে দীক্ষা দিয়েছেন? আমিও ওনাদের দীক্ষিত, কিন্তু আমি ওনার পরম্পরায় ওনার শিষ্যের দ্বারা দীক্ষিত, কিন্তু ঠাকুরের দীক্ষা আমি তো পাইনি, তাহলে তো আমার কাছে আপনার মা বিরাট বড় গুরুজন। তো তখন উনি খুব খুশি হন। তারপরে জিজ্ঞাসা করেন যে কি উদ্দেশ্যে আমরা ওখানে গেছি। আমার বোন জানায়। উনি তখন বলেন, 6 তারিখে আপনার বাবা মারা গেছেন, 6 তারিখ তো ঠাকুরেরও মৃত্যুদিন, এ কি অদ্ভুত যোগ, আমি নিশ্চয়ই করব আপনার বাবার কাজ। এরপর যথা সময়ে উনি তেরাত্রির কাজের জন্য আমাদের বাড়িতে সেদিন এসে উপস্থিত হন। আমার মাকে দেখে প্রণাম করতে যান, মা প্রণাম অস্বীকার করেন, মা কোনোদিনও কারোর প্রণাম নেন না। তারপরে ভদ্রলোক আমাদেরকে আগেই বলে দিয়েছিলেন, আপনার শুধু ফল ফুল মিষ্টি এইটুকুই কিনে রাখবেন, বাকি সমস্ত জোগাড়ের দায়িত্ব আমার, আমি সমস্ত করে আনবো। উনি তাই করেছিলেন, আমাদের কোনো চিন্তা করতে হয়নি। যে চিন্তায় আমরা কিনা দিন রাত কি করে আমরা এই সমস্ত জোগাড় করব এখানে, সে সমস্ত সমস্যার সমাধান ঠাকুর করে দিয়েছিলেন। এরপরে আমাদের তেরাত্রির কাজ সুস্থভাবে হয়ে গেল। তেরাত্রির কাজ মিটে যাওয়ার পরে আমাদের যখন আমরা বাবাকে প্রণাম করছি, সেই প্রণাম করার মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমরা মাথা হেট করে বাবার সামনে প্রণাম করছি, সেই সময় পিছনের রান্নাঘর থেকে একটা ড্রাই ফ্রুটসের ডাব্বা আমাদের দিকে যেন কেউ ছুঁড়ে মারলো। আমরা অবাক হয়ে পেছনে তাকিয়ে ভাবলাম কেউ বোধহয় রান্নাঘরে রয়েছে। একটু রেগেই গেছিলাম যে কেন এখন রান্নাঘরে কেউ খুটখাট করছে। দেখলাম সেখানে কেউ নেই। কিছু বলবো তার আগেই হাত ইশারা করে আমাদের ঠাকুরমশাই আমাদেরকে মুখ বন্ধ রাখতে বললেন। আমরা চুপ করে থাকলাম কিছুক্ষণ। তারপরে ঠাকুরমশাই বললেন, আপনার বাবা এখানে ছিলেন, উনি আপনাদের কাজে খুশি হয়েছেন, তাই সেটারই ইঙ্গিত দিলেন। এটা ছিল তার ইঙ্গিত। আমরা অত্যন্ত অবাক হয়েছিলাম। এরপরে বাবাকে আমরা বিসর্জনের জন্য নিয়ে যাব, সেই জন্য আমরা যখন চিন্তা ভাবনা করছি তখন আমাদের সোসাইটিরই একজন এসে আমাদেরকে গড়মুক্তেশ্বরের কথা বলেন। গড়মুক্তেশ্বর নামটা শুনেই আমাদের মনে হয় আবার মহাদেবের জায়গা মুক্তেশ্বর। তো আমরা গড়মুক্তেশ্বর যেতে রাজি হই। পরের দিন বৃহস্পতিবার যখন আমরা গড়মুক্তেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছি, ওখানে গিয়ে যখন পৌঁছাই তখন ঘাটটা দেখে মন খুশি হয়ে যায়, কারণ ঘাটটা মধ্যে একটা ক্লক টাওয়ার ছিল, যেটা দেখে অবিকল হরকিপৌরি ঘাটের কথা মনে পড়ছিল।
এরপরে ঘাট থেকে আমরা যখন নৌকো ঠিক করে মাঝগঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছি, যেখানে আমরা বাবার বিসর্জন করব, সেই মাঝগঙ্গায় দেখি সিগুলের ভর্তি, সিগুল উঠছে চারদিকে। সেটা দেখে আমার প্রয়াগের কথা মনে পড়ে গেল। প্রয়াগে যখন গেছিলাম তখন সেখানকার পরিবেশও একই রকম ছিল। আমি মাকে বললাম, দেখো মা, পাড়ের দিকে তাকালে মনে হচ্ছে হরিদ্বার, আর মাঝগঙ্গা এসে মনে হচ্ছে প্রয়াগে রয়েছি। কি অদ্ভুত স্থান। তারপরে ওখানে বাবার বিসর্জন করে মন শান্ত করে যখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন আমি মোবাইলে ইন্টারনেটে গড়মুক্তেশ্বর সম্পর্কে খোঁজাখুঁজি শুরু করি। খুঁজতে গিয়ে জানতে পারি গড়মুক্তেশ্বর একটি ঐতিহাসিক স্থান, এটি হস্তিনাপুরের অংশ। শান্তনুর যখন স্ত্রী ছিলেন গঙ্গা দেবী, তখন মা গঙ্গা একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন মহাদেবের আরাধনার। সেই ইচ্ছার মান রাখতে স্বয়ং পরশুরাম এসেছিলেন সেখানে, এবং তিনি একটি মহাদেবের মূর্তি স্থাপন করে যান, এবং যেটি মা গঙ্গা পূজা করতেন। সেই মন্দির আজও আছে, সেই মূর্তি শিবলিঙ্গ আজও আছে। আমরা জানতাম না, যেখানে আমরা বাবার বিসর্জন করেছিলাম সেখানেই ছিল, তার কাছেই ছিল সেই মন্দির। আমার বাবার কুলদেবতা হচ্ছে নারায়ণ। আমাদের বাড়িতে নারায়ণ প্রতিষ্ঠিত ছিলেন, এখন নেই। আমাদের বাড়ির কুলদেবতা নারায়ণ, এবং আমার বাবা ছিলেন মহাদেবের ভক্ত। আমি মাকে বললাম, মা, কি অদ্ভুত যোগ দেখো, বাবা সেখানেই বিসর্জন হলো যেখানে কিনা নারায়ণের তৈরি মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে মা গঙ্গার বুকে। মনটা খুব অদ্ভুত একটা মানসিক কন্ডিশনে রয়েছে তখন। ভালোও লাগছে এগুলো ভেবে, আবার কষ্টও হচ্ছে মানুষটাকে হারিয়ে, কিন্তু এটা ভেবে আনন্দও হচ্ছে মানুষটার যাত্রা যেন এক অলিক অপূর্ব সুন্দরের পথে হয়েছে। এসব ভেবে যখন বাড়ি পৌঁছেছি, বাড়ি পৌঁছে স্নান টান সেরে এসে বিছানার ওপরে বসেছি, আমি ঠিক সেখানটাতেই বসেছিলাম যেখানটায় কিনা চলে যাওয়ার আগে বাবা শুতেন, ঘুমাতেন। ওই বিছানার উপর কিন্তু আমি বিগত 4-5 দিন ধরে রোজ শুচ্ছি, ওই বিছানাই ইউজ করছি, ওই বিছানা ঝাড়া হচ্ছে, তোলা হচ্ছে, পাড়া হচ্ছে, কিন্তু কখনো কিছু অস্বাভাবিক চোখেই পড়েনি। সেদিন স্নান করে এসে যখন বিছানার উপরে বসলাম, বসে মনের মধ্যে এসব নানা কথা ভাবছি, হঠাৎ চোখের সামনে কি যেন একটা জল জল করতে দেখলাম। হাত বুলিয়ে সেটাকে যখন হাতে তুলে নিলাম, আমি অবাক হয়ে গেলাম। মা আমার সামনে দাঁড়ানো। মাকে বললাম, মা, স্ফটিক। মা অবাক হয়ে বলল, স্ফটিক? এখানে স্ফটিক কোত্থেকে পাচ্ছিস? আমি বললাম, মা তুমি দেখো, এটা সেই স্ফটিক যেটা কিনা আমার হাড় থেকে হারিয়ে গেছিল। মা আমাকে উপেক্ষা করেই বলল, না না, এটা কি করে সম্ভব? তুই তো ব্যাঙ্গালোরে হারিয়েছিস, সেটা দিল্লিতে কি করে আসবে? আমি সেদিনও মাকে কনভিন্স করতে পারিনি, আজও পারিনি, কিন্তু আজও আমি জানি ওটা ওই স্ফটিকই ছিল। কারণ যেদিন ওই স্ফটিক আমি ওখান থেকে নিয়ে ব্যাঙ্গালোর ফেরত আসি, সেদিন আমার আলমারির লকার থেকে যে ব্যাগটার মধ্যে আমি বাকি স্ফটিকগুলো বের করে রেখেছিলাম, সেই স্ফটিকগুলো বের করে যখন গুনি, সেই 107 স্ফটিকের সঙ্গে এই স্ফটিকটি জোড়ার পরে আবার 108 হয়ে যায়। ঈশ্বর যেন আমায় সেদিন বুঝিয়ে দিয়েছিলেন যে আমার জীবনের একটি মূল্যবান রত্ন আমার জীবন থেকে চলে গেল, এবং এটাই ছিল তার শেষ ইঙ্গিত যে কে ছিল সেই রত্ন। এরপরেও যখন বাবার বাৎসরিক কাজ হবে 2021 সাল, আমরা কাজ করব বলে স্থির করি বাবার পৈতৃক বাড়ি বর্ধমানের বাড়িতে। সেখানে সে সময় আমার খুড়তুতো ভাইয়ের বিয়েও ছিল, অনেক আগে থেকেই স্থির হয়েছিল বিয়ের। তো বাবার বাৎসরিক কাজের ইচ্ছা প্রকাশ করায় ওরা ওখানে পুরোহিতকে জিজ্ঞেস করে, এবং গ্রামীণ আচার অনুযায়ী তারা বাড়িতে বিয়ে শাদী থাকলে তার আশেপাশের কোনো একটা ভালো দিন দেখে সেই দিনেই বাৎসরিক করে দেওয়ার বিধান দিয়ে থাকেন গ্রামীণ পুরোহিতরা। তারাও সেই পুরোহিত সেরকমই বিধান দিয়েছিলেন, আমরাও সেটাই জেনেছিলাম, সেই মতোই আমাদের প্রস্তুতিও ছিল। কিন্তু যখন আমরা আমাদের প্রস্তুতির কথা আমাদের সেই পুরোহিতকে জানাই, যিনি আমাদের নয়দায় সমস্ত কাজ করে দিয়েছিলেন, আমাদের গুরু ভাই, সেই গুরু ভাইকে যখন জানানো হয়, তখন সেই গুরু ভাই অবাক হয়ে যান। গুরু ভাই বলেন, না না, এ আপনাদের ডেট হতেই পারে না, তার কারণ আপনাদের বাৎসরিকের ডেট তো 29শে নভেম্বর হওয়ার কথা তিথি অনুযায়ী। আমরা অবাক হয়ে যাই, কারণ 30শে নভেম্বরে আমাদের কলকাতা যাওয়ার টিকিট কাটা, আর সমস্ত আয়োজন সেখানে করা আছে বাৎসরিকের, গ্রামের লোক খাওয়ানো থেকে সমস্ত কিছু। আমরা তখন ওনাকে বলি 29শে নভেম্বর, কিন্তু সে সময় তো আমরা ব্যাঙ্গালোরে থাকবো।
আমরা কি করে এখানে একদিনের মধ্যে বাৎসরিকের আয়োজন করব। ভদ্রলোক বলেন, তাহলে আপনারা এক কাজ করুন, আপনারা 29শে নভেম্বরে ওখানকার কোনো মন্দির বা কালীবাড়িতে গিয়ে একটা পুজো দিয়ে দিন, তারপরের ডেট হচ্ছে 4 তারিখ, আপনারা 4 তারিখে পুজো করুন। আমরা সেটাই মেনে নিই। আমরা এরপরে 29শে নভেম্বর এখানকার কালীবাড়িতে গিয়ে বাবার উদ্দেশ্যে পুজো দিই। এরপরে 4 তারিখে কলকাতা পৌঁছানোর পরে, কারণ কলকাতাই ছিল আমার বাবার কর্মভূমি, জন্মভূমি যদিও বর্ধমান, কিন্তু কলকাতাই ছিল বাবার কর্মভূমি। ছোটবেলা থেকে বাবা কলকাতাতেই বড় হয়েছে। বাবার বন্ধু বান্ধব সার্কেল ছিল বিশাল বড়, বাবাদের পাহাড়ে যাওয়ার বন্ধু বান্ধব, ট্রেকিংয়ের টিম, বা বাবার আঞ্চলিক বন্ধু বান্ধব যারা এত বছর ধরে বাবার সাথে ছিলেন এবং সমাজ সেবার জন্য বাবা ভীষণভাবে পরিচিত ছিলেন আমাদের ওই নাগেরবাজার চত্বরে, সেই জন্য সবাই বাবাকে চিনতেন। তো বহু লোক ছিলেন যারা বাবার পরিচিত। তো সবাইকে সেদিনকে ডাকা হয়। 4 তারিখেই আমরা সেদিন গিয়ে আমাদের বাড়িতেই বাবার সমস্ত বাৎসরিকের কাজ করি। হয়তো বাবার সেটাই ইচ্ছা ছিল যে শুধু দেশের বাড়িতে না, আমাদের কলকাতার বাড়িতেও একটা কাজ হোক, যেটার কিন্তু আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এবং 29 তারিখ যে বাবার বাৎসরিকের ডেট পড়ছে সেটাও আমাদের জানার কোনো কথা ছিল না। আমরা কিছু একটা কারণে পুরোহিত মশাই নিজে আমাদেরকে ফোন করেছিলেন বাৎসরিকের ব্যাপারে কিছু জানানোর উদ্দেশ্যে। সেইটা জানানোর উদ্দেশ্যে যখন উনি ফোন করেন তখনই উনি আমাদেরকে জানিয়ে দেন যে তিথিটা 29শে নভেম্বর। এও ঠাকুরের যোগ, ঠাকুরের আশীর্বাদ, নইলে আমরা হয়তো 29শে নভেম্বরের কথা জানতেও পারতাম না। আমরা সেদিন হয়তো কোনো আয়োজনই করতাম না, আমরা হয়তো পালনই করতাম না সেই দিনটা, কিন্তু ঠাকুর আমাদের ভুল শুধরে দিয়েছিলেন। 18ই ডিসেম্বর 2020 যেদিন বাবার কাজ ছিল মা শ্রাদ্ধে বসবেন, সেদিনকে ঠাকুরমশাই, ওই একই ঠাকুরমশাই দেবব্রতবাবু, উনি এসছিলেন। উনি সমস্ত কাজের সমস্ত ব্যবস্থা আগের দিনের মতোই সমস্ত করে এনেছিলেন। আমরা ফল মিষ্টি কিনে রেখেছিলাম, সমস্ত জোগাড় করে রেখেছিলাম। তারপরে উনি যখন সমস্ত কাজ সমাধা করলেন, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে একটি জিনিস দেখালেন, যেটার আমরা কোনো রকম কল্পনাই করিনি। উনি আমাদেরকে 3টে জিনিস বের করে বললেন, আপনাদের এই কাজের জন্য আমি ঠাকুরের দেওয়া 3টে জিনিস এনেছিলাম। এই জিনিসগুলো ঠাকুর আমাদেরকে দিয়ে গিয়েছিলেন যে যদি কোনো গুরু ভাই, যারা কিনা ঠাকুরের কাছে দীক্ষিত, সেরকম কোনো গুরু ভাইয়ের কাজ যদি ওনারা করেন, তাহলে যেন এই 3টি জিনিস তারা ওনাদের বাড়িতে নিয়ে যান। সেই 3টি জিনিসের মধ্যে ছিল একটি সোনার টুকরো, একটা খণ্ড সোনা, একটি রূপোর পৃথিবী এবং একটি গরু, সেটিও রূপোরই গরু। এই 3টে জিনিসকে প্রতীকী রূপে ভূমিদান, গোদান এবং স্বর্ণদানের যে বিধি আমাদের শাস্ত্রমতে আছে, সেই উপলক্ষে ওনারা ওই 3টে জিনিসকে ওই দান হিসেবে ওখানে নিয়ে যান, যেখানে শ্রাদ্ধানুষ্ঠান করা হয় গুরু ভাইয়ের দের উদ্দেশ্যে। সেজন্য উনি ওই 3টে জিনিস সেদিনকে ওখানে নিয়ে এসেছিলেন। আমরা স্বপ্নেও ভাবিনি এরম কোনো আশীর্বাদ আমরা ঠাকুরের কাছ থেকে পেতে পারি। তো জায়গা অবশ্যই অতি দুর্গম ছিল, এখন তো অনেক সহলিয়ত হয়েছে, তখন এত সুবিধা এত সুযোগ ছিল না। গোমুখের রাস্তা ছিল অত্যন্ত দুর্গম, 1.5 কিলোমিটার তো নামেই ছিল ঝরা পাহাড়, সেই পাহাড় সারাদিনই ঝরতো। তো আমরা সেসব প্রতিকূলতা পেরিয়ে যখন সেখানে পৌঁছেছি, তো রাস্তায় সবাই নিজেদের স্পিড অনুযায়ী আগুপিছু হয়ে গেছে। যে স্পটটা নিয়ে আমি কথা বলছি, এই পার্টিকুলার স্পটটা মানে একদম গোমুখ, যেটা ওই মুখ অবধি এখন আর কাউকে যেতে দেওয়া হয় না, কারণ সেই যখন কেদারনাথের ওই ফ্লাডটা যখন হয়েছিল উত্তরাখণ্ডে, তারপর থেকে এই সমস্ত জায়গা ধ্বংস হয়ে যায়। এরপরে আর এখানটা পৌঁছানোর মতো পরিস্থিতি নেই। তো সেদিন যখন আমরা সেখানে পৌঁছেছিলাম, এই ছবিতে যিনি বসে আছেন ভদ্রলোক যাকে দেখা যাচ্ছে, তিনি আমার বাবার এক বন্ধুর ছেলে, পেছনে আমার মাসি, আর মাসির পেছনে বসেছিলাম আমি। আমার ছবিটা এখানে নেই। তো আমরা 3 জনে ওখানে পৌঁছে গেছিলাম সবার আগে। তো যেহেতু সবার আগে পৌঁছে গেছিলাম, কৌতূহলবশত ওই গোমুখটা দেখবো বলে আমরা ওই ভেতরে ঢুকে পড়ি, মানে একদম এটা হ্যাংয়ের ভেতরে ঢুকে গেছি আমরা। ওখানটায় বসে আছি, হঠাৎ করে পেছন থেকে চিৎকার শুনতে পাচ্ছি, পিছে আও সবজি আন্দার সে বাহার আও, এরকম করে কেউ একটা পেছন থেকে ভীষণ জোর আওয়াজ দিচ্ছে। অনেকক্ষণ পরে রিয়েলাইজ করলাম ওটা আমাদের পোর্টার। পুরো পাথর ভর্তি রাস্তা বলে বেসিক্যালি কিছু নেই, ওই পাথর দিয়েই আমাদেরকে ক্লাইম্ব করে নামতে হয়েছিল। তো আমরা নেমে গেছিলাম। এবার ওই পোর্টারটা তখনও পাহাড়ের ওপরের পোর্শনে,
ও কাঁধে করে আমার বোনকে নিয়ে আসছিল। হঠাৎ করে আমরা দূর থেকে ওর কথা বিশেষ কিছু শুনতে পাচ্ছি না, কারণ একো হয়ে কথাটা কিরম একটা হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ও আমার বোনকে ঘাট থেকে একটা অদ্ভুতভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো নামিয়ে রাখলো কোনো একটা পাথরের মধ্যে, দিয়ে ও ততর করে নেমে এলো। নেমে হুড়ুর করে আমাদের কাছে এসে আমাকে তো ধরে ছুঁড়ে মারলো। আমি একদম মানে লিটারেলি রোল হয়ে কোথাও একটা পড়ে গেলাম। তারপরে দেখলাম যে ও হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে আমার মাসির জামার পেছন থেকে আর এই দাদাটির জামার পেছন থেকে দুজনের কলার পোর্শনটাকে ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ওদেরকে টেনে ওখান থেকে নিয়ে আসছে। আর ওরা কিছুই বুঝতে পারছে না কেন পোটারটা ওরকম করছে। হ্যাঁ, তারপরে যখন আমাদেরকে নিয়ে এসে অনেকটা দূরে ফেলে দিয়েছে, আমরা যখন অনেকটা দূরে চলে এসেছি ওই জায়গাটা থেকে, হঠাৎ করে দেখলাম ওই গোটা হ্যাংটা ভেঙে পড়লো ওখানে। আমরা পুরো হতচকিত হয়ে গেছি সেই মুহূর্তে। তখনই আমার বাবাও ওখান অবধি পৌঁছেছে। আমার বাবা পিছনে পুরো টিমকে গাইড করে নিয়ে আসছিল, সেজন্য বাবা একটু পিছনে ছিল। বাবা এসে বোন অবধি পৌঁছেছে, বাবা বোনের সাথে দাঁড়িয়ে তখন দেখতে পেয়েছে ওই হ্যাংটা ভেঙে পড়েছে। তো বাবা তাড়াতাড়ি করে এগিয়ে এসছে। এগিয়ে আসার পরে তখন বাবা আমাদেরকে খুব বকেছে যে তোমরা অত দূর অবধি গেছো কেন। তো তখন আমরা জানতাম না, পরে বাবা আমাদেরকে বলেছিল যে দেখো এখানে ত্রিশূল পোতা আছে, যেখানেই পাহাড়ে দেখবে এরকম ত্রিশূল পোতা আছে জানবে তার আগে যাওয়া নিষেধ, এটা এক ধরনের সাবধান বাণী। তো বাবা তো প্রচুর পাহাড়ে ঘুরতো, বাবার এইসব ইঙ্গিতগুলো সংকেতগুলো সম্পর্কে জানা ছিল, আমরা জানতাম না। এবং সেদিন আমরা ভাগ্যের জোরে সেদিন ওখানে বেঁচে যাই। এবং পরে আমরা ওই ট্রিপটা কমপ্লিট করে আমরা গঙ্গোত্রী হয়ে, গোমুখ হয়ে, বদ্রীনাথ হয়ে ফিরেছিলাম। ফেরার পরে যেদিন আমরা হাওড়া স্টেশনে পৌঁছাই, সেদিন নিউজ পেপারে আনন্দবাজারের হেডলাইন ছিল 6 জন পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বাঙালি পর্যটক ওই একই হ্যাঙের তলায় চাপা পড়ে মারা গেছে এবং তাদের দেহ উদ্ধার করা যায়নি। আমরা সেদিন অত্যন্ত কপাল জোরে এবং ভগবানের অশেষ আশীর্বাদে বেঁচে গিয়েছিলাম, প্রাণে বেঁচে ফিরে এসেছিলাম। বড় বাবা তখন গঙ্গাসাগরে, ঠাকুর গেছেন গঙ্গাসাগরের আশ্রমে, ঠাকুরের আশ্রমে। সেই আশ্রমে সেদিনকে সম্ভবত কোনো উৎসব ছিল। বড় বাবা রান্নাশালে রান্নার সমস্ত জোগাড় ব্যবস্থা এই সমস্ত পর্যবেক্ষণ করছেন এবং তার সাথে বড় বাবা ওখানে রান্না বান্নার ভারও নিয়ে রেখেছেন। বড় বাবা এই সমস্ত রান্না বান্নার সব দেখাশোনা করছেন, রান্নাবান্না করছেন সবার সাথে হাত লাগিয়ে। তো এই সমস্ত কারণে প্রচুর লোকজন খাবে টাবে, তো প্রচুর দৌড়াদৌড়ি চলছে। সেই দৌড়াদৌড়ির মধ্যে হঠাৎ করে ওখানে একটি ঢেঁকি শাল ছিল। আগেকার দিনে ঢেঁকিতে ধান ভাঙা হতো, সেই ধান ইউজ করা হতো। তো সেই ঢেঁকি শালটা ওখানে ছিল। বড় বাবা হুড়োহুড়ি করতে গিয়ে অন্যমনস্কভাবে সেই ঢেঁকি শালে পা আটকিয়ে পড়ে যান এবং পড়ে গিয়ে পা ভেঙে যায় তৎক্ষণাৎ। বড় বাবা তো ব্যথায় চিৎকার করে ওঠেন, খুব খারাপ অবস্থা। এবার সহকারী যারা ছিলেন তারা ধরাধরি করে বড় বাবাকে নিয়ে গিয়ে একটি ঘরে বসান। তো যন্ত্রণায় তো বড় বাবা তখন কাতরাচ্ছে। তো কোনো এক গুরু ভাই সে দৌড়ে দৌড়ে গিয়ে ঠাকুরকে খবর দেয় যে ঠাকুর একটা ভীষণ বড় বিপদ হয়ে গেছে, গঙ্গাদার পা ভেঙে গেছে। তো ঠাকুর শুনে বলেন গঙ্গার পা ভেঙে গেছে মানে? তখন তিনি বলেন যে এরকম গঙ্গাদা এরকম রান্নাঘরের সমস্ত কাজকর্ম করছিল, হঠাৎ করে ঢেঁকিশালে পা আটকে পড়ে গিয়ে গঙ্গাদার পা ভেঙে গেছে, তুমি শিগগিরই কিছু ওষুধ দাও। তো ঠাকুর খুব রেগে গিয়ে বলেন আমি কি ডাক্তার না বদ্যি যে আমি ওষুধ দেবো? আমি কি ওষুধ দেবো? বলে ওনার কাছে কিছু জড়িবুটি যা ছিল সেটা উনি দেন, হর্তুকি বয়রা এরম কিছু, জানি না সঠিক। তো সেটা দেন এবং সেটা খাওয়াতে বলেন, কিন্তু সেটা দিয়ে বিশেষ উপকার হয়নি। কিছুক্ষণ পরে আবার এক সহকারী ফিরে আসে, এসে ঠাকুরকে জানায় বাবা এ যা অবস্থা, গঙ্গাদা কিন্তু উঠতে পারবেন না, আপনি শিগগিরই একবার চলুন, নইলে আজকে আর রান্নাবান্না কিন্তু সম্ভব নয়, মানুষকে আজকে অভুক্তই থাকতে হবে। এই শুনে ঠাকুর ওঠেন এবং সেই ঘরে যান। বড় বাবার কাছে দাঁড়িয়ে বলেন কিরে তুই শুয়ে আসছিস যে বড়, তুই শুয়ে থাকলে আমার কাজগুলো করবে কে? রান্না বান্না করতে হবে না? এত লোক খাবে, খাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওট ওট শিগগিরই ওঠ। বলে গঙ্গাদার হাত ধরে বাবা টেনে তুলে দেন। এবার ঠাকুর যখন টেনে তুলে দিয়েছেন বড় বাবাকে, বড় বাবা তখন অদ্ভুতভাবে উঠে বসে পড়েছেন, তারপরে দাঁড়িয়েও পড়লেন। উনি আর কোনো ব্যথা অনুভব করছেন না। ওই ভাঙা পা নিয়ে বড় বাবা নিজের সুস্থ মানুষের মতো সেদিন সমস্ত রান্না বাড়া সমস্ত কিছু করেছেন এবং রান্না বাড়ার পরে তিনি গিয়ে সমস্ত পরিবেশনও করেছে, সমস্ত মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, সারা দিনের কর্মযজ্ঞ সমস্ত কিছু সমাপ্ত করে সন্ধেবেলা যখন বড় বাবা নিজের রুমে বিশ্রাম নিতে গেছেন, তখন আস্তে আস্তে আবার সেই ব্যথা জাগাড় দিয়েছে। তখন বড় বাবা এত রেগে গেছিলেন, বড় বাবা রেগে বলেছিলেন
দেখেছিস, বুড়ো আমাকে দিয়ে নিজের কাজ কটা মিটিয়ে নিল, এবার আমার ব্যথাটা আবার ফিরিয়ে দিয়েছে। এই বুড়োটা কেবল নিজের স্বার্থটাই দেখলো। সালটা 1280। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত জয়রামপুর গ্রাম। সেখানে লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায় নামের এক জনৈক ব্রাহ্মণ মায়ের স্বপ্নাদেশ পান। গ্রামে তখন প্রচণ্ড মৃগীর প্রকোপ। সেই মৃগীর হাত থেকে মানুষকে নিষ্কৃতি দিতে মা স্বপ্ন দিয়েছিলেন, আমার পুজো শুরু কর গ্রামে, তাহলে এই মৃগী থেকে মানুষ রেহাই পাবে, মানুষের কল্যাণ হবে। সেই উদ্দেশ্যে লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন গ্রামের আরও 5 জনকে নিয়ে মায়ের পুজো শুরু করার। আজ সেই পুজো প্রায় 151 বছর হয়ে গেছে। পুজো যখন শুরু হয়েছিল তখন মায়ের আকৃতি ছিল ছোট। সময়ের সাথে সাথে সেই মায়ের আকৃতি হয়ে যায় 22 হাত, এবং সেই 22 হাত কালীর নাম হয় বড় মা। দূর দূর থেকে মানুষ নিজেদের রোগ নিরাময়ের উদ্দেশ্যে আজও সেখানে আসেন। এই বড় মায়ের মূর্তি আগে তৈরি হতো কৃষ্ণবর্ণের। লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায় নিজে গড়তেন মায়ের মূর্তি, কিন্তু এক দুর্ঘটনা ঘটে হঠাৎ। 1358 সালে লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায়েরই পরিবারের সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি মায়ের মূর্তিকার ছিলেন পরবর্তীকালে, উনি মায়ের মূর্তি তৈরি করতে করতে মায়ের মেট বাঁধা হয়ে গেছে। তারপরে উনি আমার দাদুর খুব প্রিয় পাত্র ছিলেন, বন্ধু বলতে পারেন। দাদুকে বলেন, আজ ভালো দিন আছে, আজ মেঠে মাটি দেব, মায়ের পায়ে মাটি দিয়ে কালকের থেকে মায়ের গায়ে মাটি দেওয়া শুরু করব। এই বলে তিনি সেদিন মায়ের পায়ে মাটি দেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই দিনেরই ভোর রাতে তিনি 108 তুলসী, গীতা, চণ্ডী সব গলায় বেঁধে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। কেন হয়েছিল এই ঘটনা তা কেউ জানতে পারেনি, কেউ সঠিক বলতে পারে না। বহুদিন আগের ঘটনা, কিন্তু মায়ের মূর্তি রয়ে যায় অসম্পূর্ণ। এদিকে কালী পুজো আসন্ন, মায়ের পূজা করার জন্য মূর্তিকারের খোঁজ শুরু হয়। কেউ সেই মূর্তিতে সেদিন আর হাত দিতে রাজি হয়নি। অনেক মূর্তিকারকে অনুরোধ করার পরেও কেউ এগিয়ে আসতে রাজি হয়নি। বাধ্য হয়ে মায়ের পূজা যাতে বন্ধ না হয়, যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য আমার দাদু ডক্টর বিশ্বনাথ কুণ্ডু এগিয়ে আসেন। উনি লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে ওই মূর্তি শেষ করেন। ওই মূর্তি যখন 1358 সালে দাদু গড়ছেন, সেই সময় দাদু একটি স্বপ্ন পান। সেই স্বপ্নে দাদুকে মা বলেন, আমাকে কালো রঙের গড়িস কেন? সবাই দেখে ভয় পায়, আমাকে শ্যামা রঙের গড়তে পারিস না? এই স্বপ্ন পাওয়ার পরে আমার দাদু মায়ের গায়ে শ্যামা রং চড়িয়ে দেন। সেই থেকে আজও মা শ্যামা রঙেই পূজিত হন। আজও সেই পুজো চলছে। 1353 বা 54 ওই মায়ের থানে একটি মন্দিরও আমার দাদু তৈরি করে দেন। কিন্তু সে সময় অর্থের অভাবে ডক্টর বিশ্বনাথ কুণ্ডু সহযোগিতার জন্য সবার কাছে অনুরোধ করেন, এবং বহু মানুষ এগিয়েও আসেন আশেপাশের সমস্ত অঞ্চল থেকে। তার মধ্যে একটি খুব অন্যতম নাম ছিল মন্তেশ্বরের ডক্টর গৌরমোহন রায়। তিনি দাদুকে অনেকটাই আর্থিক সাহায্য করেছিলেন ওই মন্দির তৈরি করতে, এবং ওই মন্দির তৈরি হওয়ার পরে আজও সেই মন্দির প্রতিষ্ঠিত আছে এবং আজও সেখানে পুজো চলছে। সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং একজন ব্রহ্মচারী ছিলেন, তার মৃত্যুর পর তার স্মৃতি হিসেবে একটি স্মৃতিসৌধ মায়ের পাশেই তৈরি করে দেওয়া হয়। আজ যদিও সেই স্মৃতিসৌধটি নেই, কিন্তু তার অস্থিভস্যের অবশেষ আজও সেই মাটির তলায় মিশে গেছে মায়ের মন্দিরের পাশেই। এও এক অলৌকিক ঘটনা, হয়তো এও ঈশ্বরেরই এক কৃপা। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।